বিয়ের কথা শুনেই অনেকের মনের মাঝে বসন্তের হাওয়া দোলা দিতে শুরু করে। এক অজানা সুর যেন তার কানে অবিরাম বাজছে। অনেকের জীবনে বিয়ে নিয়ে স্বপ্নের পাহাড় জমে আছে। সে কখনো প্রেম করেনি, ছোটবেলা থেকেই একজনকে নিজের মনের মণিকোঠায় ঠাঁই দিয়েছে সে। সে তার শৈশবের খেলার সাথী অবন্তিকা। সারাক্ষণ তারা একসাথে খেলাধুলা করে শৈশব পার করে। সেই ছোটবেলা থেকেই অবন্তিকার প্রতি অনেকের এক গভীর ভালো লাগা জন্ম নেয়। আর সেই ভালো লাগা থেকেই কালক্রমে জন্ম হয় নিবিড় ভালোবাসার। শৈশবে তারা যখন বউ জামাই খেলতো, তখন অবন্তিকাই সবসময় অনেকের বউ সাজতো। একদিন তানিয়া নামের অন্য এক মেয়ের সাথে খেলা নিয়ে ঝগড়া করে অবন্তিকা অনেককে একটা চড় মেরে চলে যায়। মেয়েটা অভিমানে 3 দিন অনেকের সাথে কথা বলে না। ঠিক তখন থেকেই অনেক অবন্তিকাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে ভাবতে শুরু করে। অনেক খুব অল্প সময়ে বাবা মা দুজনকে হারিয়ে সে ফুপার বাসায় বড় হয়। ফুপা ফুপি আশ্রয়ে মানুষে অনেক এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো বেতনেই চাকরি করে। ফুপার কোনো ছেলে নেই বলেই ফুপাতো বোন অবন্তিকার সাথেই অনেকের বিয়ে দিয়ে তিনি জীবনের শেষ দিনগুলো শান্তিতে দেখে যেতে চান। অবন্তিকা আবার অনেকের চেয়ে বয়সে 1 বছরের বড় এবং সে লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছে। সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তাদের বিয়েটা সম্পন্ন হয়। এখন রাত প্রায় 12টা। অনেক বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বন্ধুবান্ধব সব মিলে তাকে এক প্রকার ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। ঘরে ঢুকেই অনেক অবাক হয়ে যায়। তার সামনে যেন এক পূর্ণিমার চাঁদ বসে আছে, যে চাঁদটাকে সে প্রতিদিন নিজের মনের আকাশে দেখত। আর যা থেকে জ্যোৎস্না ঝরত, সেই স্বপ্ন আজ বাস্তবে তার সামনে। আইকিউ সোশ্যালে এবার আসছে নতুন এক ঢেউ। শুধু লাইক শেয়ারে আটকে নেই আর কেউ। খালি হাতে ফেরার দিন শেষ হতে চলল। আপনার ফোনেই উপার্জনের নতুন দুয়ার খুলল। মনিটাইজেশন আসছে, সাথে রিওয়ার্ডের মেলা। প্রস্তুত থাকুন সবাই, এবার জমবে আসল খেলা। মনে হয়েছে এক টুকরো চাঁদ আজ তার ঘরে উদয় হয়েছে। সেই চাঁদ মুখটা একটু কাছ থেকে দেখার জন্য অনেক যখন খাটের এক কোণে বসে, ঠিক তখনই এক তপ্ত কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। এই যে মিস্টার অনিক, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করতে পারলেও আমার উপর স্বামীর অধিকার ফলাতে পারবেন না আপনি। আমার মন আর প্রাণ আমি অনেক আগেই সজীবকে দিয়ে দিয়েছি, তাই আমাকে ছুঁয়ে দেখা তো দূরের কথা, আমার দিকে তাকাতেও পারবেন না আপনি। নিজেকে কি মনে করেন আপনি? বাবা নেই মা নেই একটা এতিম ছেলে, যাকে আমার বাবা মা আশ্রয় দিয়ে বড় করেছে। আপনার মতো একটা আশ্রিত ছেলের সাথে আমার আভিজাত্য যায় না। কি আছে আপনার শুনি? অনেক পাগলের মতো স্থির হয়ে অবন্তিকার কথাগুলো শুনছে। তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এভাবে অবন্তিকা কথা শোনাবে ভাবতেই পারেনি অনেক। অবন্তিকা আবার বলে, নিজে তো ছোটবেলায় বাবা মাকে খেয়েছেন, এখন এসেছেন আমার রঙিন জীবনটাকে রঙহীন করতে। আপনার জন্য আমার সব স্বপ্ন আজ ধুলে মিশে গেছে। আমি ভেবেছিলাম বাবাকে সজীবের কথা বলবো, কিন্তু তার আগেই আপনার মতো একটা আপদকে আমার গলায় ঝুলিয়ে দিলেন তিনি। জেনে রাখুন, আপনাকে করুণা করা যায় কিন্তু স্বামীর আসনে বসানো যায় না। আপনি আমার জীবনের একটা ভাইরাস ছাড়া কিছুই না। অবন্তিকার মুখ থেকে এমন রূঢ় কথা শুনে অনেক নিজেকে সামলাতে পারে না। তার চোখ দিয়ে ডোরা জল গড়িয়ে পড়তে শুরু করে। সে চোখ মুছে ধরা গলায় বলতে শুরু করে, সত্যি আপনি ঠিক বলেছেন। আমি এক অভাগা মানুষ। হাসপাতালের বেডে আমাকে জন্ম দিতে গিয়ে মা না ফেরা দেশে চলে গেছে। আর একটু বড় হতেই বাবা এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান। আর আজ আমি এসেছি আপনার জীবনটাকে নষ্ট করতে। আচ্ছা, একটা কথা বলবো, আপনি কিসে খুশি হবেন সেটা কি আমাকে একটু বলবেন? অবন্তিকা অবজ্ঞার হাসি হেসে উত্তর দেয়, তাহলে শুনুন, আমি বাবা মাকে অনেক ভালোবাসি, তাই তাদের সম্মানের কথা ভেবে আপনার মতো একজন ছোট লোকের সাথে বিয়ে করতে রাজি হয়েছি। লন্ডন থাকাকালীন সজীবের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয়। আমাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরেই বিয়ে করব, কিন্তু ভাগ্য এমন নির্মম হবে ভাবিনি। সজীবের সাথে আমার কথা হয়েছে। সজীব বলেছে আমি যদি আপনাকে ডিভোর্স দিই তবে সে তার পরিবারকে মানিয়ে নিয়ে আমাকে বিয়ে করবে।
আমি চাই না বাবা কষ্ট পাক, তাই বলেছি আপনি নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, যেন বাবা মা আমাকে কিছু বলতে না পারে। ডিভোর্সের কথা শুনে অনেকের সাজানো পৃথিবীটা এক নিমেষেই অন্ধকারে ঢেকে যায়। এক অজানা ঝড়ে তার 22 বছরের তিল তিল করে গড়া স্বপ্নগুলো কাগজের ঘরের মতো তছনছ হয়ে যায়। অনেকের চোখের পানি টুপটাপ করে ঝরছে। সে শুনেছে বাসর রাত নাকি প্রতিটি নারী পুরুষের জীবনে শ্রেষ্ঠ রাত, কিন্তু তার জীবনে এটা সবচেয়ে বেদনার রাত হয়ে আছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর এখন হৃদয়ে যাকে স্থান দিয়েছে সেও তাকে প্রত্যাখ্যান করছে। অনেকের মনে হয় সুখ নামে সেই সোনার হরিণটা বোধহয় তার জন্য কোনো দিনই সৃষ্টি হয়নি। কি হলো, কথা বলছে না কেন? আপনি ডিভোর্স দিবেন কি না সেটা বলুন। আমার তো ভাবতে ঘৃণা লাগছে, আপনার মতো একটা এতিম ছেলের সাথে একই ছাদের নিচে থাকতে হচ্ছে। ছি, আপনার জীবনটা একটা কলঙ্ক। অনেক শান্ত স্বরে বলে, শুনুন অবন্তিকা আপু, আজ অন্তত এইসব কথা না বলি। আজ বাসর রাত, যা প্রতিটি মেয়ের কাছে স্বপ্নের মতো। অবন্তিকা চিৎকার করে ওঠে, বাসরাত আবার কি? তোর মতো একজনের সাথে আমি বাসর করব? কোন সাহসে এমন কথা মুখে আনলি? স্ট্যাটাস বললেও তো একটা কথা আছে নাকি? অন্য কোনো ছেলের সাথে ডেটে যাওয়া যায়, কিন্তু তোর মতো অযোগ্য ছেলের সাথে নয়। তোর মতো ছোট লোক আমি জীবনে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। যত দ্রুত সম্ভব আমি আপনাকে মুক্তি দেব। কখনো আমি স্বামী হিসেবে আপনার উপর অধিকার ফলাতে আসব না। তবে একটা অনুরোধ আছে, যে কটা দিন আমাদের বিচ্ছেদ না হচ্ছে সে কটা দিন ফুপা ফুপির মুখের দিকে চেয়ে অন্তত স্বামী স্ত্রীর অভিনয়টা করে যাবেন, যেন তারা কষ্ট না পান। ঠিক আছে, আমি রাজি, তবে সাবধান, যদি রাতে কোনো উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেন তবে তার পরিমাণ খুব খারাপ হবে বলে দিলাম। আপনার চিন্তা করতে হবে না। মেয়েদের হয়তো ভালোবাসতে জানি না, কিন্তু সম্মান করতে জানি। যদি ভালোবাসতেই পারতাম তবে আপনার মনে একটু হলেও জায়গা হতো আমার। হয়েছে, অনেক হয়েছে। তোদের মতো গরিবদের মুখে ভালোবাসার কথা মানায় না। একজনের ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে লজ্জা করে না তোর? এনে বালিশ আর এনে চাদর, নিচে মেঝেতে গিয়ে ঘুমা। তোর মতো এতিমের জন্য এটাই অনেক বেশি। এই বলে অবন্তিকা বিছানা থেকে বালিশ আর চাদর ছুঁড়ে মারে। অনেক মেঝেতে শুয়ে শুয়ে ভাবে, যাকে নিয়ে সে স্বপ্নের পৃথিবী সাজিয়েছিল, যার স্থান ছিল হৃদয়ের দেবী আসনে, আজ তার মনের আকাশে অন্য কারো বিচরণ। অবন্তিকা ঠিকই বলেছে, তার পরিচয় তো একজন আশ্রিত এতিম ছাড়া আর কিছুই নয়। কেন একজন লন্ডন ফেরত ইঞ্জিনিয়ার তাকে ভালোবাসবে? এসব ভাবতে ভাবতেই সে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব সে অবন্তিকাকে মুক্তি দিয়ে কোনো এক অজানায় হারিয়ে যাবে। হঠাৎ দরজায় ধাক্কার শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে। এই অবস্থায় দরজা খুললে বাড়ির লোক অনেক কিছু ভাববে। অনেক তাড়াতাড়ি মেঝে থেকে চাদর আর বালিশ তুলে খাটের এক পাশে রাখে। এরপর জানালার পর্দা সরাতেই সকালের বৃষ্টি আলো ঘরের ভিতর এসে পড়ে। সকালের সেই আলোয় অবন্তিকার মুখটা মায়ায় ছলছল করে উঠছে। অনেকের মনে হচ্ছে তার ঘরে যেন এক সূর্যকন্যার উদয় হয়েছে। অবন্তিকা ঘুমোলে যে এত সুন্দর লাগে তা অনেক আগে কখনো খেয়াল করেনি। তার ইচ্ছে করছে শিশির বিন্দু হয়ে মেয়েটির কপালে আলতো করে ছোঁয়া দিতে। অনেক পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে তার সে প্রিয় মুখটির দিকে। ঠিক তখনই অবন্তিকার ঘুম ভেঙে যায়। অনেককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে রাগে ফেটে পড়ে। ওই ছোট লোক, তোর কিভাবে সাহস হলো আমার কাছে মাথার কাছে বসার? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে জীবনে কোনো মেয়ে দেখিসনি। আল্লাহ জানে ঘুমের ঘরে তুই কি না কি করেছিস। আমার সজীব জান যদি জানতে পারে তবে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। শুনুন মিস অবন্তিকা, আমি এতিম হতে পারি, কিন্তু আমি মেয়েদের সম্মান করতে জানি। আপনি যা ভাবছেন বা সন্দেহ করছেন তার কোনোটিই আমি করিনি। আমি শুধু জানালার পর্দাটা সরিয়ে দিয়েছিলাম। অবন্তিকা তাচ্ছিল্যের হাসি হেসে আর বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে প্রচণ্ড ঘৃণা নিয়ে বলে, হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। আল্লাহ জানে কেন যে আমি তোর সামনে ঘুমিয়েছিলাম। তোর মতো একটা সুযোগ সন্ধানী ছেলের সাথে এক ঘরে থাকা মানেই আমার সব শেষ হয়ে যাওয়া। তুই কি করিস না করিস তা আমার বুঝতে আর বাকি নেই। প্লিজ বিশ্বাস করুন, আমি সকালে জানালার পর্দাটা খুলতেই
সকালে স্নিগ্ধ আলো আপনার মুখে পড়েছিল। আপনাকে তখন খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল আকাশের কোনো মায়াপরি ভুল করে মাটিতে নেমে এসেছে। তাই আপনার দিকে একটু অবাক নয়নে চেয়েছিলাম। বিশ্বাস করুন, এর বাইরে কোনো উদ্দেশ্য আমার ছিল না। শোন অনিক, তুই যদি আমাকে তোর বউ ভাবিস তবে সেটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমি সজীবকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আর তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া তো অবাস্তব এক কল্পনা। তুই স্রেফ একটা আপদ আমার জীবনে। অনেকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেরিয়ে আসে। সে জানে অবন্তিকার মন জয় করা অসম্ভব, কিন্তু বড়দের সম্মানের কথা ভেবে সে নিজেকে গুটিয়ে নেয়। আমার এসব কথা বাদ দিন। শুনুন, আমাদের ব্যক্তিগত সমস্যার জন্য আমি চাই না ফোপা আর ফোপি কোনো কষ্ট পাক। তাই বলছিলাম, বাড়ির সবার সামনে বইয়ের অভিনয়টা একটু কষ্ট হলেও করবেন কি? তাদের হাসিটুকু অন্তত বজায় থাক। আমিও চাই না বাবা মা কোনো কষ্ট পাক, কিন্তু শোন, যত তাড়াতাড়ি পারিস তুই আমাকে ডিভোর্স দিবি। তোর মতো ছেলের সাথে একসাথে নিচে আমার পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এটা আমার জীবনের একটা নরক যন্ত্রণা। অনেক নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। মনের ভার বইতে বইতে সে যখন বাইরে পা রাখে তখন পাশের বাসার ভাবির সাথে তার দেখা হয়। ভাবি মুচকি হেসে অনেকের দিকে তাকিয়ে বলে, কি দেবর সাহেব, কি হলো? বাসরাতে বিড়াল কেমন মারলেন? মনে হচ্ছে বেচারা সারা রাত ঘুমাতেই পারেনি, একদম চোখ মুখ শুকিয়ে গেছে যে। অনেকের খুব অস্বস্তি লাগে। সে পিছন ফিরে দেখতে পায় অবন্তিকাও সেখানে হাজির হয়েছে। অবন্তিকার চোখে রাগ আর ঘৃণা ঠিকরে বের হচ্ছে। অনেক মনে মনে ভাবছে, এমন বাসর রাত যেন কোনো পুরুষের জীবনে না আসে। কি দেবর সাহেব, লজ্জা পেলেন নাকি? কথা বলছেন না কেন? কি যে বলেন ভাবি, লজ্জা পাবো কেন? আসলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অনেক আর কথা না বাড়িয়ে দ্রুত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে ফুপা ফুপি আর অবন্তিকার সাথে ব্রেকফাস্ট করতে বসে। টেবিলের পরিবেশটা খুবই গুমট হয়ে আছে, যদিও ফুপা ফুপি সেটা বুঝতে পারছে না। নাস্তা শেষ করে অনেক অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছানোর কিছুক্ষণ পরই পিয়ন এসে তাকে খবর দেয়। অনিক সাহেব, স্যার আপনাকে এখনই তার ডেস্কে যেতে বলেছেন। অনেক কিছুটা অবাক হয়। সে জরুরি কিছু ফাইল গুছিয়ে নিয়ে বসের কেবিনে ঢোকে, কিন্তু সেখানে প্রবেশ করতেই সে বড় রকমের একটা ধাক্কা খায়। বসের চেয়ারে আজ এক সুন্দরী মার্জিত মেয়ে বসে আছে। মিস্টার অনিক, আপনি বসুন, আমি আপনার ফাইলগুলো দেখছি। আসলে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এখন থেকে আমি অফিসের এমডি হিসেবে দায়িত্ব পালন করব। আমি চাই আপনি আমাকে কাজে যথেষ্ট সহযোগিতা করবেন। আর হ্যাঁ, আমার নাম হচ্ছে অপরিচিতা। জি ম্যাডাম, আমি আমার সেইটা দিয়ে কাজ করতে চেষ্টা করব। আপনার যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি। ধন্যবাদ। চলুন, আজ অফিসের বাকি সবার সাথে আপনার নতুন পরিচয় হয়ে আসি। অনেক অপরিচিতার সাথে পুরো অফিস ঘুরে দেখে এবং বাকিদের সাথে পরিচিত হয়। এরপর ডেস্কে ফিরে নিজের কাজে ডুবে যায়। সারাদিন কাজ শেষ করে সে যখন বাসায় ফেরে তখন ফুপা তাকে ডেকে পাঠায়। অনেক বাবা, তুমি অফিস থেকে আসলা? তোমাকে আর অবন্তীকে কিছু বলার ছিল আমাদের। জি ফুপা, বলেন। বলছিলাম তোমরা দুজনে যদি কোথাও থেকে কয়েকটা দিন ঘুরে আসতে তবে খুব ভালো হতো। নতুন বিয়ে হয়েছে, একটু সময় কাটানো দরকার। আমি ভাবছি অফিস থেকে ছুটি নেব, তবে এখন নয়, কিছুদিন পর নিলেই বোধহয় ভালো হবে। এখন কাজের খুব চাপ। জি বাবা, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করো। আমরা শুধু তোমাদের সুখী দেখতে চাই। অনেক নিজের ঘরে ফিরে আসে, কিন্তু ভিতরে ঢুকেই তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে অবন্তিকা ফোনে কারোর সাথে খুব আবেগপ্রবণ হয়ে কথা বলছে। অনেক দরজার আড়ালে দাঁড়িয়ে পড়ে। বাবু, আমি আর পারছি না ওই এতিমটার সাথে থাকতে। তোমাকে আমি অনেক মিস করছি। যত তাড়াতাড়ি পারো তুমি আমাকে তোমার কাছে টেনে নাও সজীব। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না জান, আমি দেখছি কি করা যায়। খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। ওকে বাবু, এখন রাখি তাহলে, আবার কেউ এসে পড়বে হয়তো। অবন্তিকা ফোনটা কেটে পিছনে ঘুরতেই অনেককে দেখে চমকে যায়। তার মুখে একরাশ বিরক্তি ফুটে ওঠে। ওই, তুই এভাবে পেছনের দিকে তাকিয়ে আছিস কেন? আড়ি পাতা কি তোর স্বভাব? আপনি কি রাতের খাবার খেয়েছেন? না খেলে চলেন, একসাথে খেয়ে নিই।
আমি খাই বা না খাই তাতে তোর কি? আমার কাছে স্বামিত্ব ফলাতে আসবি না একদম। আমার সুন্দর জীবনটাকে তো তুই নরকে পরিণত করে দিয়েছিস। আর কি চাস আমার কাছে? অনেকের চোখ ছলছল করে ওঠে। সে নিজেকে খুব অসহায় অনুভব করে। কি করব বলেন? আমি তো অভাগা, এতিম। এতিমরা বোধ হয় সবাইকে কষ্টই দেয়। আপনার সুন্দর জীবনটাও হয়তো আমার কারণে নরক হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিয়েন। হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। তোদের মতো আশ্রিতদের কাছে আমি খুব ভালো করে চিনি। সব বড় বড় নীতি কথা বলতে শিখেছিস। যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দে, বুঝলি? অনেক আর কোনো কথা না বলে নিজের চোখে জল মুছে রাতের খাবার খেয়ে মেঝেতে শুয়ে পড়ে। এভাবেই দিনের পর দিন এক চরম অবহেলার মধ্যে দিয়ে তার সময় কাটে। পরদিন সকালে অনেক যথারীতি অফিসে যায়। অফিসে গিয়ে সে অবাক হয়, দেখে অপরিচিতা ম্যাডামের সাথে ছোট একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। মেয়েটা ম্যাডামের হাত ধরে দাঁড়িয়ে আছে। অনেককে দেখে মেয়েটা দৌড়ে আসে। তুমি এমন কেন? জানো না অফিসে সবসময় টাই পরে আসতে হয়? তোমাকে কে চাকরি দিয়েছে শুনি? হুম। অনেক থতমত খেয়ে যায়। সে দেখে ম্যাডাম তার দিকে অবাক নয়নে তাকিয়ে হাসছে। তাই তো, তুমি তো ঠিকই বলেছো মামনি। আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি অবশ্যই টাই পরে আসবো। আচ্ছা মামনি, তোমার নামটা কি? ছি, তোমার বাবা মা কি তোমাকে শিষ্টাচার শেখায়নি? ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অনেকের বুকের ভিতরটা একটা পুরনো ক্ষত চিনচিন করে ওঠে। সে বিষণ্ণ হয়ে হাসে, তারপর বলে, না মামনি, ছোটবেলায় তো মা বাবাকে হারিয়েছে, তাই ঠিকমতো শিষ্টাচার শেখার সুযোগ হয়নি। আচ্ছা বলো তো মামনি, ছোটদের সাথে কেমন ব্যবহার করা লাগে? আমাকে একটু শেখাবে? সরি আঙ্কেল, আমি জানতাম না যে তোমার মা বাবা নেই। শোনো তাহলে, ছোটদের সাথে আপনি করে কথা বলতে হয়। আর আমার নাম হচ্ছে রাইসা জান্নাত। মা আমাকে রাইসা বলেই ডাকে। আচ্ছা রাইসা মামনি, এরপর থেকে আপনাকে আপনি বলে ডাকবো। এই তো, আমি নাক ধরে প্রমিস করলাম। রাইসা খিলখিল করে হেসে ওঠে। হা, নাক ধরে আবার প্রমিস করা লাগে নাকি? মা মা, দেখছো আঙ্কেলটা কেমন? আচ্ছা যাও, তোমায় ক্ষমা করে দিলাম। সরি মিস্টার অনিক, রাইসার কথায় কিছু মনে করবেন না। আমি অফিসে থাকলে ও বাসায় একা একা থাকে, তাই জেদ ধরেছিল সাথে আসার জন্য। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, রাইসা সচরাচর কারোর সাথে কথা বলে না, কিন্তু আজ প্রথম আপনার সাথে এত কথা বলছে। কোনো সমস্যা নেই ম্যাডাম। আচ্ছা রাইসার বাবা কি করেন? অনেকের এই প্রশ্নটা করতেই অপরিচিতার হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের আষাঢ়ের আকাশের মতো কালো হয়ে যায়। অনেক নিজের ভুল বুঝতে পারে। সরি ম্যাডাম, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? হ্যাঁ। না মিস্টার অনিক, অন্য একদিন রাইসার বাবার কথা বলবো। আজ আমার কেন জানি ভালো লাগছে না। আপনি আপনার ডেস্কে যান প্লিজ। অনেক মাথা নিচু করে নিজের ডেস্কে ফিরে আসে। সে অফিসের কিছু জরুরি প্রাইভেট ফান্ডের কাজ শুরু করে। হঠাৎ সে পিছন থেকে একটা শব্দ শোনে। রাইসা তার পিছনের দিকে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। ওই, তুমি ভয় পাওনি? বলো বলো, ভয় পেয়েছো কি না? হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। রাইসা মামনি যেভাবে ভয় দেখিয়েছে তাতে তো আমার হার্ট ফেল করার দশা। জানো রাইসা, আমার না খুব পানি পিপাসা লেগেছে। সত্যি কি তুমি ভয় পেয়েছো আঙ্কেল? হ্যাঁ, সত্যি খুব ভয় লাগছে। রাইসা টেবিলের উপর রাখা বোতলটা এগিয়ে দিয়ে বলে, আচ্ছা এই যে বোতল, পানি খাও এখন। মা মা, দেখো আঙ্কেলটা সত্যি অনেক ভালো। অপরিচিতা ম্যাডাম এসে রাইসার মাথায় হাত বুলিয়ে হাসে, তারপর বলে, মা চলো না, আঙ্কেলকে আমাদের বাসায় নিয়ে যাই। আচ্ছা মা, অন্য একদিন হবে। এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো। রাইসা টাটা দিয়ে চলে যায়। অনেক তার কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় দিকে রওনা হয়। বাসায় এসে সে পকেট থেকে চাবি বের করে দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই তার সারা শরীর হিম হয়ে যায়। সে দেখে অবন্তিকা মাত্র শাওয়ার নিয়ে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসছে। অনেক অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে নিজের ঘরের দরজা খুলতেই দেখে অবন্তিকা সবেমাত্র গোসল শেষ করে রুমে আসে।
তার পরনে কেবল একটা সাদা তোয়ালে জড়ানো। সে আয়নায় সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আঁচড়াচ্ছে। অনেক কিছু বুঝে ওঠার আগেই অবন্তিকার দিকে তার নজর পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে সে সাথে সাথে নিজের দু চোখ বন্ধ করে ফেলে এবং দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকে। অবন্তিকে হঠাৎ অনেককে ঘরে দেখে ভয়ে আর লজ্জায় চিৎকার করে ওঠে। আল্লাহ গো, আমার সব শেষ হয়ে গেছে। এই ছোট লেগের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় রুমে নক না করে প্রবেশ করার? তুই জানিস কি তুই কি অন্যায় করেছিস? এখন আমার জান সদীপকে আমি কি জবাব দেব? তুই কি সব দেখে ফেলেছিস? কি জঘন্য তোর রুচি! অনেক অপরাধীর মতো চোখ বন্ধ রেখে কাপা গলায় উত্তর দেয়। প্লিজ ভুল বুঝবেন না মিস অবন্তিকা, আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি। আমি ইচ্ছে করে এই সময়ে রুমে আসিনি। আমি জানতাম না যে আপনি এই অবস্থায় আছেন। আমি অত্যন্ত দুঃখিত। আল্লাহ, আমার সব শেষ। তোর মতো ইতিমের নজর পড়লা আমার শরীরে, আমার জীবনটাই বিষিয়ে দিলি তুই। এই বলে অবন্তিকা দ্রুত আবারও ওয়াশরুমের ভিতরে চলে যায়। অনেক পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর অবন্তিকা কাপড় পাল্টে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বিকেলের গোধূলি আলো তার উপর আছড়ে পড়ছে। মনে হচ্ছে কোনো এক রংধনু 7 রং নিয়ে সে অনেকের অন্ধকার জীবনকে আলোকিত করতে আসছে। অনেক পলকহীনভাবে তার সে মায়াবতী রাজকন্যার দিকে চেয়ে থাকে, কিন্তু সে মুগ্ধতা বেশিক্ষণ টেকে না। অবন্তিকা ক্ষিপ্ত হয়ে অনেকের দিকে এগিয়ে আসে। ঠাস ঠাস করে 2 গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয় অবন্তিকা। ওই, তোর কি এখনো দেখার শখ মেটেনি? তখন তো সব দেখে নিয়েছিস, এখন আবার এভাবে তাকিয়ে আছিস কেন? শোন, আমাকে তোর বউ মনে করলে বা আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করলে সেটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তোর মতো এতিমকে বড় জোর করুণা করা যায়, কিন্তু কখনো স্বামীর অধিকার বা স্বামীর আসনে বসানো যায় না। আজ 2টা চর দিলাম, এরপর যদি কখনো আমার রুমে নক না করে আসিস তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। অনেক নিজের গাল চেপে ধরে মাথা নিচু করে সব কথা শুনছে। তার চোখ দিয়ে যেন আষাঢ়ের শ্রাবণ ঝর্ণাধারা নামতে চাইছে। সে অতি কষ্টে চোখ মুছে মাথা তুলে ভাঙা গলায় কথা বলতে শুরু করে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা এতিম তো, তাই নিজের বউয়ের দিকে তাকানো আমাদের জন্য পাপ। ও সরি, আপনাকে তো আমি বউ হিসেবে ভাবতেই পারি না। একটা এতিম করুণার পাত্র তো কোনোদিন আপনার স্বামী হতে পারে না। পারলে এই এতিমটাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যিই লজ্জিত। কথাগুলো যেন মনে থাকে। এরপর যদি এমন কিছু করতে দেখি তবে পায়ের স্যান্ডেলটা আমার হাতে উঠবে, মাইন্ড ইট। অবন্তিকার এই কথাগুলো শুনে অনেক আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। সে ধীরে ধীরে বারান্দায় এসে একা বসে থাকে। আজকের আকাশটা কেমন জানি বিষণ্ণ লাগছে। মনে হচ্ছে রোদ আজ মেঘের সাথে আড়ি করেছে। কালো মেঘে পুরো আকাশ ঢাকা পড়ে গেছে। অনেকের মনে হয় তার জীবনটাও যেন কোনো এক অদৃশ্য অশুভ ছায়ায় অমাবস্যার অন্ধকারে ঢাকা পড়ে আছে। এসব ভাবতে ভাবতেই অনেকের চোখের কোণে অশ্রুকণা ভিড় জমায়। সময়ের চাকা ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। অনেক বারান্দা থেকে উঠে রুমের দরজায় গিয়ে নক করে। ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অনেক আবারও নক করতে শুনতে পায় অবন্তিকা ভিতরে সজীবের সাথে ফোনে কথা বলছে। সজীব বাবু, আমি আর পারছি না ওই অনাথটার সাথে একই ছাদের নিচে থাকতে। প্লিজ বাবু সোনা, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার কাছে তোমার করে নাও। তা না হলে আমি যে অকালে নিভে যাওয়া সন্ধ্যা প্রদীপ হয়ে যাব। না জানো, তুমি কোনো চিন্তা করো না। ওই ছোট লোকের কাছ থেকে যত তাড়াতাড়ি পারো ডিভোর্স নিয়ে নাও, আমি সব ব্যবস্থা করছি। মা বাবু, আমার বাবুটা কত ভালো। আচ্ছা বাবু, এখন রাখি। ওই এতিমটা মনে হয় বাইরে দাঁড়িয়ে সব শুনছে, সে দরজায় নক করছে। আচ্ছা জানো, বাই, পরে কথা হবে কেমন? অনেক রুমের ভিতর প্রবেশ করতেই অবন্তিকা হুঙ্কার দিয়ে ওঠে। কি হলো, আমাকে কবে ডিভোর্স দিবি বল? তোর এই মুখটা আমার আর সহ্য হচ্ছে না। আমি যত তাড়াতাড়ি পারি আমার এই অশুভ ছায়া থেকে আপনাকে মুক্তি দেব। আপনি সজীবের কাছে চলে যাবেন। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি কোনো বাধা হব না। তাড়াতাড়ি সম্ভব সেটা কর। আর হ্যাঁ, এই নিয়ে তোর বালিশ, আজ থেকে তুই সোফায় থাকবি আর কখনো যেন তোকে আমার বেডের কাছে আসতে না দেখি।
এই তোর সীমানা। এই বলে অবন্তিকা বিছানা থেকে বালিশটায় ছুঁড়ে মারে। অনেক সেই বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে তার ফেলে আসা দিনের কথাগুলো ভাবতে থাকে। মনের অজান্তেই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে। হে আল্লাহ, আমি কি অপরাধ করেছি তোমার কাছে বলতে পারো? সবাই জন্মের পর নিজের মাকে দেখে, কিন্তু আমার মা আমাকে হাসপাতালের বেডে রেখে তোমার কাছে অভিমান করে চলে গেছেন। জানো মা, জানো, মা ডাকটা তো অনেক বড় কথা। আমি মায়ের এক ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারিনি। অনেকের মনের পর্দায় শৈশবের স্মৃতিগুলো ভেসে ওঠে। সে ভাবছে সেই সময়কার কথা, যখন সে সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করে। এক হাতে কাঠের পেন্সিল আর অন্য হাতে কিছু বই নিয়ে সে বাবার সাথে স্কুলে যেত। বাবা প্রতিদিন তার কপালে একটা করে চুমু দিয়ে স্কুলে দিয়ে আসতেন। স্কুলে প্রতিটি ছেলের মা আসতো। কোনো ছেলে একটু খেলতে গিয়ে ব্যথা পেলে মা মা বলে চিৎকার করে কাঁদতো। সেই দৃশ্য দেখে অনেকের ছোট্ট মনে প্রশ্ন জাগত। সে সিদ্ধান্ত নেয় সে বাবাকে জিজ্ঞাসা করবে মা কী জিনিস। স্কুল থেকে ফিরে সে বাবাকে জড়িয়ে ধরে। বাবাই, বাবাই, একটা কথা বলবো? বাবা বলো, কি বলবা? বাবাই, স্কুলের সব ছেলেরা মা মা বলে ডাকে। মা কি জিনিস বাবা? আর মা কই বাবা? জানো, স্কুলের ছেলেমেয়েরা যখন মামা বলে ডাকে আর তাদের মায়েরা যখন তাদের কোলে তুলে নেয়, তখন আমার বুকের মাঝে কেমন জানি লাগে। বলো না বাবা, আমার মা কোথায়? অনেকের কথাগুলো শুনে বাবা তাকে দু হাতে কোলে তুলে নেন। তিনি অনেকের কপালে আর গালে বারবার চুমু দিতে থাকেন। বাবা কোনো কথা বলছেন না, কিন্তু তার চোখের পানিতে অনেকের বুকটা ভিজে যাচ্ছে। বাবাই, তুমি কেঁদো না, আমি আর কখনো মায়ের কথা বলবো না। তুমি একটু হাসো তো বাবা। অনেকের এই কথায় বাবার মুখে প্রথম অশ্রুসিক্ত হাসি ফুটে ওঠে। সেই হাসির কাছে পৃথিবীর সকল সম্পদ তুচ্ছ মনে হয় অনেকের কাছে। সে সেদিনই প্রথম বাবার সেই কান্নারত হাসির মাঝে মেঘের কোলে রোদ দেখতে পায়। শৈশবের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু অনেকের ভাগ্যে সুখ তো চিরস্থায়ী নয়। সে পেন্সিল ছেড়ে মাত্র কলম ধরেছে। সেদিন ছিল তার জন্মদিন। সেই দিনটাই তার জীবনের সবচেয়ে কষ্টের দিন হয়ে আসে। বাবা শহরে গিয়েছিল তার জন্মদিনের কেক কিনতে, কিন্তু ফেরার পথে এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট অনেকের বাবাকে কেড়ে নেয়। যাকে সে মা আর বাবা উভয়ের স্থানে বসিয়েছিল, সেই আশ্রয়টুকুও পৃথিবী থেকে হারিয়ে যায়। স্মৃতির পাতায় ডুব দিতে দিতে অনেক খেয়াল করে রাত এখন 3টা বাজে। সে আবার বলে, হে আল্লাহ, তোমার এই এতিম অনাথ বান্দাটাকে এবার তোমার কাছে টেনে নাও। মানুষের অবহেলা সইতে সইতে আমি আজ ক্লান্ত হয়ে গেছি। এইসব ভাবতে ভাবতেই ভোরের আলো ফুটে ওঠে। সে সোফাতে আসলো। সোফায় শুয়ে রাতটা নির্ঘুম কাটানোর পর যখনই ভোরের দিকে একটু চোখের পাতা এক হয়েছে, ঠিক তখনই অবন্তিকার কর্কশ চিৎকার তার কানে ভেসে এলো। এই এতিম, কয়টা বাজে? খবর আছে তোর? এখনো কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছিস কেন? ওঠার নাম নেই তোর? অনেক চোখ কসলাতে কসলাতে উঠে বসে। সামনে চেয়েই দেখে অবন্তিকা কোমরে হাত দিয়ে রাগী মুখে দাঁড়িয়ে আছে। অনেকের মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। সে জানে আজ তাদের জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে যাওয়ার দিন। উঠেছি, আপনি দ্রুত রেডি হয়ে নিন, আমরা আজই উকিলের কাছে যাব। কথাটা বলতে গিয়েও অনেকের গলাটা ধরে আসে। হৃদয়ের গভীর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যা সে অবন্তিকার অগোচরেই গোপন করে ফেলে। হ্যাঁ, আমি যাচ্ছি, তুইও তাড়াতাড়ি রেডি হ। তোর ওই মুখ থেকে ডিভোর্সের কথাটা শোনার জন্যই আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম। এই বলে অবন্তিকা গটগট করে নিজের ড্রেসিং টেবিলের দিকে চলে যায়। কিছুক্ষণ পর অনেক আর অবন্তিকা আদালতে এসে এক পরিচিত উকিলের চেম্বারে গিয়ে পৌঁছয়। উকিল সাহেব তাদের দুজনের জীবনের ইতিহাস আর বর্তমানের তিক্ততা শুনে দীর্ঘক্ষণ চুপ করে থাকেন। তারপর চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর মুখে কথা বলতে শুরু করেন। দেখুন, আমি সব শুনলাম, তবে আইনি প্রক্রিয়ায় 3 মাস সময় লাগে। এখন থেকে 3 মাস পর ডিভোর্স লেটার পুরোপুরি রেডি হবে। তখন আপনারা দুজন এসে তাতে সই করে দেবেন, কেমন? আর হ্যাঁ, আমি একজন বড় ভাই হিসেবে বলছি, সংসারে এমন ছোটোখাটো ঝামেলা হতেই পারে। আপনারা বাসায় গিয়ে শান্ত মাথায় আবারও ভেবে দেখবেন। অবন্তিকা বিরক্ত হয়ে টেবিলের উপর চাপড় মারে। দেখুন উকিল সাহেব, আপনাকে আমাদের সাংসারিক জ্ঞান দিতে হবে না। আপনার কাজ আপনি যত দ্রুত সম্ভব শেষ করেন।
আমাদের 3 মাস সময় লাগবে না, আমাদের এক্ষুনি মুক্তি চাই। অনেক কোনো কথা বলে না, সে শুধু মূর্তির মতো বসে থাকে। উকিলের চেম্বার থেকে বেরিয়ে তারা যখন শেরপুর কলেজ মোড়ের কাছে পৌঁছয় তখন এক বিশাল জ্যামে গাড়ি আটকে থাকে। জ্যাম ছাড়ার কোনো লক্ষণই নেই, চারিদিকে যানবাহনের তীব্র শব্দ আর মানুষের ভিড়। এমন সময় জরাজীর্ণ পোশাক পরা এক মধ্যবয়সী নারী গাড়ি জানালার কাছে এসে দাঁড়ায়। ম্যাডাম, ও ম্যাডাম, আমাকে মাত্র 20টা টাকা দিবেন? আমার স্বামীর কাল অপারেশন। আমি পথে পথে মানুষের কাছে হাত পাচ্ছি, যদি কিছু সাহায্য পাই। কি হয়েছে আপনার স্বামী? আর এমন অসুস্থ স্বামীকে অপারেশন না করিয়ে ছেড়ে গেলেই তো পারেন। যত সব ছোট লোক, আপনাদের মতো মানুষের যন্ত্রণায় রাস্তায় বের হওয়া যায় না। মেয়েটা অবন্তিকার কথা শুনে স্থির হয়ে যায়, তার চোখে পানি টলমল করছে, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত আবেগ। শুনুন আপু, আমরা বাঙালি মেয়ে, আমাদের কাছে বিয়ের পর স্বামী আমাদের পৃথিবী। জানেন, আজ যদি আমি অসুস্থ থাকতাম তবে আমার স্বামীও আমার জন্য ঠিক এই কাজটাই করত। আপনার টাকা আমার লাগবে না, পারলে আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। এই নিন 100 টাকা, এটা আমার তরফ থেকে। ধন্যবাদ স্যার, দোয়া করি আপনার যেন সব দুঃখ চলে যায়। অনেক মুগ্ধ হয়ে আর বিষণ্ণ চোখে মেয়েটি চলে যাওয়ার পথটির দিকে তাকিয়ে থাকে। সে আর চোখে দেখল অবন্তিকাও কেমন জানি এক অদ্ভুত বিস্ময় নিয়ে মেয়েটি চলে যাওয়ার দিকে চেয়ে আছে। সম্ভবত মেয়েটির স্বামী পৃথিবী কথাটি অবন্তিকার ভিতরের কোনো এক গোপন তাকে আঘাত করে। অফিসে আসতেই অনেক দেখে তার ডেস্কে থাকা চেয়ারে রাইসা দোল খাচ্ছে। অনেককে দেখেই ছোট্ট রাইসা বড়দের মতো গম্ভীর ভঙ্গিতে কথা বলতে শুরু করে। এই যে মিস্টার অনিক, কয়টা বাজে খবর আছে? আপনার চাকরি নেই, এত লেট করে কি অফিসে আসতে হয়? অনেক হেসে ফেলে রাইসার এই কচি মুখে ধমক শুনে। সে হাত জোর করে অভিনয় করে। রাইসা মামুনি, আপনি কি আমাকে এবারের মতো ক্ষমা করতে পারেন? আর কখনো এমন ভুল হবে না। হবে না তো, আগে কান ধরো, কান ধরে উদ্ভস করতে হবে। অনেক মনে মনে ভাবছে, এই পিচ্চি মেয়েটা আজ আমার অফিসে সবার সামনে মান সম্মানের 12টা বাজিয়ে ছাড়বে। রাইসা আম্মু, আমার সাজাটা কি একটু কমানো যায় না? তোমার এই বাবাই আঙ্কেল তো আজ খুব টায়ার্ড। না, কোনো কথা শুনবো না, এখন কান ধরে উদ্ভস করো বলছি। অনেক যখন সত্যিই হাসি মুখে কান ধরতে যাবে ঠিক তখনই দেখে অপরিচিতা ম্যাডাম আর অন্য একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হাসছে। মা, মা দেখো তো আঙ্কেলকে কেমন দেখাচ্ছে, পুরো পচা আঙ্কেল হয়ে গেছে না? খুব সুন্দর দেখাচ্ছে মা, কিন্তু এখন তো তোমার মেডিসিন নেওয়ার সময়, অনেকে আর জ্বালিও না। আচ্ছা মম, মম জানো এই আঙ্কেল না অনেক ভালো, আমি আজ থেকে আঙ্কেলকে বাবাই বলে ডাকবো, কেমন? স্কুলের সব মেয়েদের বাবাই আছে, শুধু আমার বাবাই নেই। রাইসার এই নিষ্পাপ আবদার শুনে পুরো রুম মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। অনেক আর অপরিচিতা ম্যাডাম কেউ কারো চোখের দিকে তাকাতে পারছে না। এক অদ্ভুত ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়। মম বলো না, কথা বলছো না কেন? তোমাকে বাবার কথা বললেই তুমি চুপ হয়ে যাও কেন মা? অপরিচিতা রাইসার হাত ধরে টেনে নেয়। আচ্ছা মা, চলো তো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, পরে কথা বলবো। রাইসা অনেকের দিকে তাকিয়ে চোখ টিপে হাসে। চলো মম। আর এই যে দুষ্টু আঙ্কেল, তোমাকে আমি বাবাই বলেই ডাকবো, কেমন? তুমি রাজি তো? অনেকের মুখে কোনো কথা বের হয় না। পৃথিবীর সমস্ত ভাষা যেন মুহূর্তেই হারিয়ে গেছে। রাইসার এই ছোট্ট আবদার তার হৃদয়ের কোনো এক ক্ষতবিক্ষত জায়গায় প্রলেপ দিয়ে যায়। কিছু সময় পর অপরিচিতা আসে অনেকের কাছে। সে বলে, অনেক, আপনার কাছে আমি রাইসার এমন আচরণের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাচ্চা মানুষ তো, তাই যা মনে আসে তাই বলে ফেলেছে। না ম্যাডাম, আমি বিন্দুমাত্র কিছু মনে করিনি। রাইসা খুব মিষ্টি মেয়ে। শুনুন অনিক, আজ থেকে আপনার সহায়ক হিসেবে কাজ করবে মিস পাখি। সে আজই জয়েন করেছেন।
অপরিচিত ম্যাডামের মুখে পাখি নামটা শুনেই অনেকের বুকের ভিতরটা কেমন জানি কেঁপে ওঠে। এই পাখি কি তবে সেই পাখি, তার কলেজে সেই সবচেয়ে কাছের বন্ধু, যে মেয়েটা সারাদিন অনেকের পিছনে লেগে থাকতো আর তার চঞ্চলতায় পুরো ক্যাম্পাস মুখরিত থাকতো। অনেক ভাবতে থাকে সেই পুরনো দিনগুলোর কথা। এই যে মিস পাখি, ইনি হচ্ছেন অনিক। আজ থেকে আপনি এনার কলিগ হিসেবেই কাজ করবেন। অনেক পিছন ফিরে তাকাতেই এক বিশাল বড় ধাক্কা খায়। হ্যাঁ, এ তো সেই পাখি যে কিনা সারাটা দিন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতো। পাখির চেহারায় সে আগে চঞ্চলতা আর মায়া আজও বিদ্যমান। পাখির ভালোবাসার সেই পাগলামিগুলোর কথা অনেকের মনে পড়ে যায়। কলেজের সেই সোনালি দিনগুলো আজও অনেকের হৃদয়ে গেঁথে আছে। পাখিও অনেকের দিকে অবাক নয়নে চেয়ে থাকে। অনেক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনারা দুজন দুজনকে আগে থেকে চেনেন। জি ম্যাডাম, আমরা কলেজের বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও, তাহলে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। আপনার কাজ শুরু করুন। আসি অনিক, আসি মিস পাখি। অপরিচিতা চলে যেতেই রুমে এক নীরবতা নেমে আসে। অনেক এগিয়ে গিয়ে কথা বলে। কেমন আছো পাখি? জি স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? পাখির মুখে আপনি ডাক্তার শুনেই অনেক আকাশ থেকে পড়ে। যে পাখি কলেজে পড়ার সময় অনেককে তুই ছাড়া কোনোদিনও ডাকেনি, সবসময় ভালোবাসি বলে কানের তালা ঝালাফালা করতো, সে আজ তাকে আপনি বলছে। অনেকের মনে পড়ে যায় কলেজের সেই বিশেষ অনুষ্ঠানটির কথা। সেদিন মেয়েটির শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানের দিন ভাগের আসতে দেরি হচ্ছিল বলে অনেক তাদের বাসায় চলে গিয়েছিল। কাকা, পাখি কি বাসায় আছে? বাবা অনিক, তুমি কি মনে করে আসলে এই সময়? কাকা, কলেজে আজ তো অনুষ্ঠান, তাই পাখিকে নিতে আসি। ও তৈরি হয়েছে কিনা একটু দেখুন তো। পাখি উপরে নিজের ঘরে আছে, যাও তুমি উপরে গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। অনেক হঠাৎ পাখির রুমের দরজার কাছে পৌঁছায়। তখন হঠাৎ কেউ একজনে তার হাত ধরে প্রচণ্ড হ্যাচকা টান দিয়ে রুমের ভিতর লুকিয়ে নেয়। অনেক হতভম্ব হয়ে যায়। তাকিয়ে দেখে তার বন্ধু পাখি এক অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। পাখি, এই তোমার কাণ্ড! তুমি এভাবে টেনে আমায় ভেতরে নিয়ে আসলে কেন? কি ভেবেছো তুমি নিজেকে? আমি আসছি তোমাকে কলেজের অনুষ্ঠানে নিয়ে যেতে, আর তুমি আমার সাথে এসব করছো? অনেক কিছুটা বিরক্ত হয়ে দরজার দিকে পা বাড়াতেই পাখি তার পথ আগলে দাঁড়ায়। অনেক, তুমি যদি এই রুম থেকে বের না হওয়ার চেষ্টা করো তবে আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে জড়ো করব। তুমি কেন বোঝো না অনিক? কলেজে থাকতে তোমাকে কতবার বুঝিয়েছি, কত ইশারায় তোমাকে বলতে চেয়েছি আমার মনের কথা। আজ অন্তত তোমাকে আমি যেতে দেব না। এই বলে পাখি হঠাৎ অনেককে জাপটে ধরে জড়িয়ে ধরে। অনেক পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সে অনুভব করে মেয়েটা কোনো অবুঝ শিশুর মতো তাকে আঁকড়ে ধরে আছে। মনে হচ্ছে অনেক কোনো দামি সম্পদ যা ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পাখি, প্লিজ নিজেকে সামলাও। কেন বুঝছো না? তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কিছুই নও। আমি অন্য কিছু কখনো ভাবিনি। আমাদের বন্ধুত্বের একটা আলাদা সম্মানবোধ আছে, তুমি কেন সেটা নষ্ট করছো বলো তো? আমি কিচ্ছু বুঝতে চাই না অনিক। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। এই বুকটা শুধু তোমার জন্যই কাঁদে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার দ্বারা তোমাকে ভালোবাসা কোনোদিনও সম্ভব নয়। তুমি আমার কাছে বন্ধু হচ্ছে বেশি কিছু নাও। পাখি হঠাৎ কান্নারত গলায় এক আবদার করে বসে। অনিক, রাজ, দেখো আমি শাড়িটা ঠিকমতো পরতে পারছি না। তুমি প্লিজ আমাকে শাড়িটা পরিয়ে দাও, নইলে আমি এখনই চিৎকার দেব। অনেকের তখন মাথায় হাত। সে মনে মনে ভাবছে, আকাশ থেকে যদি কোনো দড়ি ঝুলে পড়তো তবে সে সেটা বেয়ে পালিয়ে যেত। এই পাগলি মেয়েটার হাত থেকে নিস্তার পাওয়া আজ অসম্ভব। পাখি, তুমি আমার বন্ধু, কি বলছো এসব? প্লিজ বোঝার চেষ্টা করো, এটা ঠিক হচ্ছে না। তুমি পরিয়ে দেবে না? ঠিক আছে, তবে আমি চিল্লাচ্ছি। আ আ অনেক দেখলো পাখির চিৎকার করলে তার মান সম্মান সবই যাবে। সে দ্রুত পাখির বুক চেপে ধরে। পাখির খুব কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে সে শাড়ি পরিয়ে দিতে শুরু করে। অনেক মনে মনে প্রার্থনা করে এমন বন্ধু যেন কোনো ছেলের কপালে না জোটে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে এমন পরীক্ষা নেয়। শাড়ি পরিয়ে দেওয়ার সাথে সাথেই পাখি আবারও অনেককে জড়িয়ে ধরে। অনিক, রাজ, আমাকে কি তোমার বুকে একটু জায়গা দেওয়া যায় না? পাখি,
বন্ধুত্বটা অন্তত টিকিয়ে রাখো। এর বেশি কিছু আমার কাছ থেকে আশা করো না। অনেক আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন তুমি আমার পাগলামিগুলো বোঝো না? জানো, জীবনে কোনো ছেলেকে আমি ভালোবাসিনি। যেদিন কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তোমার সাথে ধাক্কা লেগেছিল আর তোমার চোখে চোখ পড়েছিল, ঠিক তখনই আমি তোমার সেই দুষ্টু হাসির মায়ায় হারিয়ে গিয়েছিলাম। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। পরের দিন ক্যাম্পাসে তোমাকে কত খুঁজেছি। পরে যখন জানলাম তুমি আমার ডিপার্টমেন্টেই পড়ো, তখন মনে হয়েছিল পৃথিবীটা আমার হাতের মুঠোয়। প্লিজ অনিক, বুকে জায়গা দিতে না পারলেও তোমার হৃদয়ের অন্তত এক কোণায় আমাকে থাকতে দাও। পাখি, আমি তো রক্ত মাংসের মানুষ। আর কতবার তোমাকে বলবো, তুমি আমার পরম বন্ধু। যেমন তুমি তোমার হৃদয়ে আমাকে জায়গা দিয়েছো, তেমনি আমার হৃদয়ে আকাশ জুড়েও শুধু একজনই বিরাজ করছে। সেই শৈশব থেকে তাকে আমি হৃদয়ে লালন করেছি। আমি মরে গেলেও আমার হৃদয়ের শেষ স্পন্দন শুধু আমার সেই রাজকুমারীর নামই বলবে। অনিক, জানতে পারি কি কে সেই মেয়ে? কে তোমার সেই হৃদয়ের রাজকুমারী? সে হচ্ছে অবন্তিকা, আমার শৈশবের খেলার সাথী। আমি যখন মা বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে যাই, তখন অবন্তিকাই আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। জানো, আমরা একসাথে স্কুলে যেতাম। স্কুলের সবাই আমাকে এতিম বলে অবহেলা করতো। কেউ আমার সাথে কথা বলতো না। আমি একলা একটি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে কাঁদতাম। আমার কান্না দেখে অবন্তিকাও পাশে বসে কাঁদতো। আমার জন্য সে অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। আমরা মেঠো পথে ছুটোছুটি করতাম আর শিউলি ফুলের মালা গেঁথে একে অপরকে পড়াতাম। আমাদের খেলায় আমরা সবসময় জামাই বউ সাজতাম। পাখি মুগ্ধ হয়ে অনেকের কথাগুলো শুনছে। অনেক আরও গভীরে ডুব দেয় তার শৈশবে। কিন্তু একদিন এক কাণ্ড হলো। খেলার সময় অবন্তিকার সাথে আমার ঝগড়া হয়। আমি রেগে গিয়ে পাশের বাসার তানিয়া নামে এক মেয়ের সাথে জামাই বউ খেলতে শুরু করি। এটা দেখে অবন্তিকা তানিয়াকে গিয়ে সজোরে একটা থাপ্পড় মারে আর কাঁদতে কাঁদতে নিজের বাসায় চলে যায়। আমি পরে ওর কাছে গিয়ে ক্ষমা চাই। ওই অবন্তিকা, প্লিজ কান্না করো না, আর হবে না এমন। কান্না করবো না তো কি করব? এসব দেখার আগে আল্লাহ আমাকে তুলে নিল না কেন? যাও, তুমি ওই তানিয়ার কাছেই যাও। আমার কাছে কেন এসেছো? আমি তোমার কে? আমি কেউ হলে কি তুমি তানিয়ার সাথে খেলতে পারতে? আচ্ছা সরি অবন্তিকা, আর কখনো এমন হবে না। মাফ করে দাও আমাকে। অনেক সত্যি করে বলো তো, তানিয়া কি আমার চেয়ে বেশি সুন্দরী? হঠাৎ এমন প্রশ্ন কেন? প্লিজ বলো অনেক, বলো না প্লিজ। আরে আমার রাজকুমারী সবচেয়ে সুন্দর, ওই তানিয়া তো একটা পেতনি। অবন্তিকা তখন হেসে ফেলে। হয়েছে, আর বলতে হবে না। আর যদি কোনোদিন ওই পেতনির সাথে কথা বলতে দেখি, তবে আমি লবণ খেয়ে সুইসাইড করব বলে দিলাম। ওই মেয়ের কত বড় সাহস, সে আমার বরের সাথে জামাই বউ খেলে। লবণ খেলে কেউ মরে নাকি? কি বলছো তুমি? শোনো না আশিক, ভাইয়ার মা সেদিন বলছিল যে ভাইয়া তো ফাজিল হবে জানলে ছোটবেলায় লবণ খাইয়ে তাকে মেরে ফেলতেন। তাই বলছি, এরপর যদি ওই তানিয়ার দিকে তাকাও, তবে আমি সত্যিই লবণ খাবো। ঠিক তখনই অবন্তিকার মা অর্থাৎ অনেকের ফুপু ডাক দেয়। অনেক, তোদের ঝগড়া কি মিটমাট হয়েছে? এবার খেতে আয় তোরা। আসছি মা, তুমি খাবার রেডি করে দিয়ে যাও। ফুপু খাবার নিয়ে যাওয়ার পর অবন্তিকা প্লেট হাতে নেয়। সে যখন অনেককে খাইয়ে দেওয়ার জন্য ভাতের গ্লাস তার মুখের কাছে নেয়, তখনই অনেকে চোখ দিয়ে নোনা জল পড়তে শুরু করে। ওই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মতো এতিম ছেলেকে এভাবে ভালোবেসে খাইয়ে দেওয়ার কি আছে বলো তো? ওই পাগল, একদম চুপ করো। আর একবার যদি এতিম শব্দটা উচ্চারণ করো, তবে আমি সত্যিই কান্না শুরু করব। আর হ্যাঁ, হা করো এখন। সারাদিন তো কিছু খাওনি, ভাবছো আমি কিছু জানি না? তুমিও তো কিছু খাওনি। আচ্ছা এখন হা করো, খাইয়ে দিচ্ছি। অনেকের মনে পড়ে ক্লাস 3-তে পড়ার সময়কাল এক অদ্ভুত কৌতূহলের কথা। অনিক, রাজের একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? বলো, কি কথা? অনেক, প্রভা আপু সেদিন অন্তু ভাইয়াকে বলছিল সে তাকে ভালোবাসে। রাজ ভালোবাসা কি জিনিস জানো? আমিও তো জানি না অবন্তিকা, তবে মনে হয় এটা খুব ভালো কিছু হবে। আমরা তো মাত্র ক্লাস 3-তে পড়ি। বড় হয়ে ম্যাডামকে জিজ্ঞেস করব, কেমন? আচ্ছা শোনো, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। আমাকে একটা পাপ্পি দাও, নইলে তোমার সাথে হারি। ছি অবন্তিকা, তুমি পচা। আমার লজ্জা করে না বুঝি? হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। তোমার
তোমার লজ্জা তখন কোথায় ছিল যখন তানিয়ার সাথে খেলেছিলে? তানিয়া চাইলে তো ঠিকই দিতে। আচ্ছা দিচ্ছি, প্লিজ কেঁদো না, তুমি চোখ বন্ধ করো, নইলে আমার খুব লজ্জা লাগবে। অবন্তিকা হাসি মুখে চোখ বন্ধ করে। অনেক অতি সাবধানে অবন্তিকার কপালে একটা চুমু এঁকে দেয়। অনেকের স্মৃতিগুলো আজ নদীর স্রোতের মতো বয়ে চলেছে। ডেস্কে বসে সে তার কলিগ পাখির দিকে তাকিয়ে সেই পুরনো দিনের কথাগুলো ভাবে। শৈশবে সেই সোনালি দিনগুলো ছিল স্বপ্নের মতো রাঙানো, কিন্তু মানুষের জীবনে সুখ বোধহয় চিরস্থায়ী হয় না। অনেকের সাজানো স্বপ্নগুলোও হঠাৎ করে হারিয়ে যেতে চায়। অনেকের জীবনে সেই রাজকুমারী অবন্তিকাকে তার বড় মামা বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখান থেকেই তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন বলে ঠিক করেন। অবন্তিকা অবশ্য মোটেও যেতে চায় না। সে অনেককে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারে না, কিন্তু ফুপি আর ফুপা অবন্তিকাকে অনেক বুঝিয়ে শান্ত করেন। মা, অবন্তিকা, একদম জিদ করিস না। তুই তো আর চিরদিনের জন্য যাচ্ছিস না। লেখাপড়া শেষ হলেই আবার আমাদের কাছে ফিরে আসবি। অনেকেও তো এখানেই থাকছে, সেও কোথাও যাচ্ছে না। সেদিন ছিল অবন্তিকা চলে যাওয়ার দিন। সন্ধ্যায় তার ফ্লাইট। অনেকের মনটা সকাল থেকেই খুব খারাপ। সে কিছু না খেয়েই একা গিয়ে পুকুর পাড়ে সেই বিশাল কদম ফুল গাছটার নিচে বসে থাকে। তার হৃদয়ের এক কোণায় এক অজানা ব্যথা চিনচিন করছে। হঠাৎ অনেক অনুভব করে তার পাশে কেউ একজন এসে বসেছে। সে মুখ ফিরিয়ে তাকাতেই দেখে অবন্তিকা। এখানে এসেছো কেন তুমি? তোমার তো গোছগাছ করার কথা। কেন তুমি অমন করে না খেয়ে পুকুর পাড়ে বসে আছো কেন অনিক? আমি ছাড়া তোমার খেয়াল রাখার তো কেউ নেই। না, এমনি ভালো লাগছে না, তাই বসে আছে। বসে বসে প্রকৃতি দেখছি। দেখো অবন্তিকা, কদম ফুলে কি মিষ্টি সুগন্ধ বের হয়েছে আজ। চারপাশটা কত সতেজ, অথচ আমার ভেতরটা একদম মরুভূমি হয়ে যাচ্ছে। সত্যি অনিক, আমি খুব মিস করব এই গ্রাম, এই প্রকৃতি আর এই কদমতলা। আর সবচেয়ে বেশি মিস করব তোমাকে। অবন্তিকা কথাগুলো বলতে বলতে জুকড়ে কেঁদে ওঠে। অনেকটাই চোখের জল দেখে স্থির থাকতে পারে না। আচ্ছা অনিক, আমি চলে গেলে তুমি আমি ভুলে যাবে না তো? ওখানে গিয়ে আমি যদি একা হয়ে যাই কি হবে আমার? এই, তুমি কাঁদছো কেন অবন্তিকা? একদম কান্না করবে না। তুমি কাঁদলে আমার বুকটা ফেটে যায়। কি করব বলো, তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। ভাবছি একদম কাঁদবো না, কিন্তু কেন জানি কান্নাটা কিছুতেই থামছে না। অবন্তিকা, একটা এতিম ছেলের জন্য কেন এত কান্না করো তুমি? আমার তো কেউ নেই। আমার জন্য কাঁদলে তোমার অমঙ্গল হবে। আর একবার যদি এতিম শব্দটা উচ্চারণ করো তবে আমি মরেই যাব অনিক। প্লিজ আমায় আর কষ্ট দিও না এখন এসব বলে। আচ্ছা বাবা, আর ওসব বলবো না। আর মরার কথাও কখনো মুখেও আনবে না, কেমন? অবন্তিকা অনিকের হাতটা নিজের মাথার উপর রাখে, তাই চোখ দিয়ে তখনও অশ্রু ঝরছে। আচ্ছা অনিক, কথা দাও আমি চলে গেলে তুমি একদম কান্না করবে না, আর বলো আমি কখনো ভুলে যাবে না তো? না না, কখনোই ভুলবো না তোমায়, আমি প্রমিস করছি। অনিক, একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, কি বলবে? অনিক, আমার মাথা ছুঁয়ে প্রমিস করো যে তুমি কখনো অন্য কোনো মেয়েকে ভালোবাসবে না। আমি চলে গেলে ওই তানিয়া ফানিয়া কারোর সাথে কথা বলবে না, ওইভাবে কখনো বউ জামাই খেলবে না, আমার জায়গায় অন্য কাউকে বসাবে না। আচ্ছা রাজকুমারী, আমি কথা দিলাম তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। তোমার মাথা ছুঁয়ে এই শপথ করলাম। আচ্ছা অনেক হয়েছে, এবার চলো খেয়ে নেবে। মা বললো তুমি সকাল থেকে না খেয়ে বসে আছো। অনিক আর অবন্তিকা পুকুর পাড় থেকে বাসায় ফিরে আসে। অবন্তিকা নিজ হাতে খাবারের প্লেট নিয়ে অনিকের সামনে বসে। অনেক হাঁ করো, আজ আমি তোমাকে খাইয়ে দেব। কেন না খাইয়ে দিলে হয় না? আমি কি বাচ্চা মানুষ নাকি? অনেক একদম জেদ করবে না, আজ হাঁ করো, নইলে আমি কিন্তু কান্না শুরু করব। তুমি জানো না আমি আজ চলে যাচ্ছি, আর হয়তো কখনো এভাবে তোমাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবো না। প্লিজ আজ আমার কথা শোনো। অনেক নির্বাক হয়ে অবন্তিকার হাতে খাবার খেতে থাকে। খাওয়া শেষ করে সে ঘরে একা শুয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। সে ভাবে ছোটবেলায় মা বাবাকে হারিয়ে সে শুধু অবন্তিকা নামের এই খেলার সাথীটিকে পেয়েছিল, কিন্তু আজ সেও দূরে চলে যাচ্ছে। এমন সময় অবন্তিকা ঘরে ঢোকে। অনিক, অনিক তুমি কাঁদছো কেন? এই তো আমি আছি তোমার কাছে। কই না তো, আমি কাঁদছি না তো।
চোখে কিছু একটা পড়েছে হয়তো। কি মনে করো তুমি? আমি কি কিছুই বুঝি না? কি করবো বলো, তুমি চলে যাবে ভাবলেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। চারদিক অন্ধকার মনে হচ্ছে। পাগল, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তোমাদের সাথে তো নিয়মিত কন্ট্যাক্ট হবেই। আমি দ্রুত পড়া শেষ করে ফিরে আসব। আচ্ছা, তুমি কখন রওনা হবে? এই তো একটু পরেই বের হব। অনেক, এই যে জিনিসটা নাও। অবন্তিকা তার হাতের ব্যাগ থেকে একটি রূপোর পায়েল বের করে অনেকের হাতে দেয়। অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে। পায়েল কেন দিচ্ছ অবন্তিকা? আমি এটা দিয়ে কি করব? যখন আমি থাকবো না তখন তুমি এই পায়েলটার দিকে তাকাবে, আর তাহলে মনে হবে আমি তোমার খুব কাছেই আছি। এই পায়েলটার সাথে কথা বললে মনে করবে আমার সাথেই কথা বলছো। এটাকে সবসময় নিজের কাছে যত্নে রাখবে অনেক। অনেক বর্তমানে ফিরে আসে। সে আর কলিগ পাখির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। জানো পাখি, আজ পর্যন্ত প্রতি রাতে আমি সেই পায়েলটার সাথে কথা বলি, ওর সাথে ঝগড়া করি। তাই আমার দ্বারা আর কাউকে ভালোবাসা কোনোদিনও সম্ভব নয়। আর প্লিজ তুমি আমার জন্য আর কখনো এমন কষ্ট পেও না। প্রেম ভালোবাসা হচ্ছে স্বর্গীয় এক অনুভূতি। কাউকে ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো কথা নেই। তুমি অনেক সুন্দরী পাখি, তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে নিজের জীবনে পাবে। অনি, তুমি অবন্তিকাকে এত ভালোবাসো? সরি অনি, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি তোমাদের পবিত্র সম্পর্কের মাঝে বাধা হতে চাইনি। তবে জেনে রেখো, আমার ভালোবাসা চিরকাল শুধু তোমার জন্যই তোলা থাকবে। আচ্ছা চলো, এবার অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে। অনেক আর পাখি অফিসের সেই অনুষ্ঠানে চলে যায়। তবে আজকের পাখির সাথে সেই কলেজের পাখির আকাশ পাতাল ব্যবধান। সে যে মেয়েটা একসময় তুই ছাড়া কথা বলতো না, সারাক্ষণ দুষ্টুমি করতো, আজ সেই পাখিটাই কেমন যেন স্রোতহীন এক শান্ত নদীর মতো হয়ে গেছে। স্যার, কি ভাবছেন অমন করে তাকিয়ে? না কিছু না। আচ্ছা, কেমন আছো তুমি সত্যি করে বলো তো? জি স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালোই কাটে দিনগুলো। কেন জানি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মোটেও ভালো নেই। ছোটবেলার খেলার সাথী অবন্তিকাকে জীবনসাথী হিসেবে পাওয়ার পরও যদি আপনি খারাপ থাকেন, তবে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? তুমি এত কিছু জানলে কিভাবে পাখি? যাকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম তার বিয়ের খবরটা আমি জানবো না, এটা কি করে ভাবলেন? আচ্ছা বাদ দেও তো ওসব পুরনো বিষয়। আচ্ছা বাদ দিলাম। কেমন চলছে তোমার বৈবাহিক জীবন অনেক? অনেক ভালো। অনেক মিথ্যা হাসির আড়ালে নিজের কষ্টটা ঢেকে রাখার চেষ্টা করে। সে অফিসের কিছু জরুরি ফাইল শেষ করে বাসায় ফেরার জন্য রওনা দেয়। অফিস থেকে বাসায় ফেরার পথে নিউ মার্কেট মোড়ে সে প্রচণ্ড জ্যামে আটকে যায়। হঠাৎ এক ছোট মেয়ে তার গাড়ি জানালার কাছে এসে দাঁড়ায়। স্যার, ও ভাইয়া, একটা ফুলের মালা নেন না প্লিজ। নেন স্যার। অনেক পিছন ফিরে তাকাতেই দেখে একটা ছোট্ট মেয়ে, যার বয়স আনুমানিক 7 বছর হবে। তার হাতে বেশ কিছু ফুলের মালা। আপু, এগুলো কি ফুলের মালা? স্যার, এগুলো শিউলি ফুলের মালা। আপনি একটা নেন স্যার, বাসায় নিয়ে আপনার ম্যাডামকে দিবেন। শিউলি ফুল নামটা শুনতেই অনেক আবারও শৈশবে সেই অতুল গহ্বরে হারিয়ে যায়। তার কানে অবন্তিকার সেই পুরনো কথাগুলো বাজতে থাকে। অনেক অনেক শোনো, বড় হয়ে আমি যখন তোমার বউ হব তখন আমি প্রতিদিন তোমার সাথে খুব অভিমান করে থাকব। আর তুমি আমার সেই অভিমান ভাঙাতে অফিস থেকে ফেরার সময় নিউ মার্কেট মোড় থেকে শিউলি ফুলের মালা নিয়ে আসবে। তারপর চুপি চুপি আমার এলোকেশে সেই মালা পরিয়ে দেবে। বলো, এনে দেবে তো তুমি? অনেকে চোখের কোণে অশ্রু এসে ভিড় জমায়। বর্তমানের এই মেয়েটি তাকে ডাকতে থাকে। স্যার স্যার, আপনি কাঁদছেন কেন? আপনার পায়ে পড়ি স্যার, অন্তত একটা মালা নেন না স্যার প্লিজ। না রে বোন, চোখে ময়লা গেছে মনে হয়। আচ্ছা, তুমি এত ছোট মানুষ হয়ে ফুল বিক্রি করছো কেন? স্কুলে যাও না? স্যার, ছোটবেলায় বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। আমি পাড়ার একটা স্কুলে পড়ি, কিন্তু এক সপ্তাহ ধরে মা খুব অসুস্থ। ওষুধ কেনার টাকা নেই, তাই মাকে বাঁচাতে আমি ফুল বিক্রি করতে আসছি স্যার। ওষুধ না কিনতে পারলে আমি আর মাকে বাঁচাতে পারবো না। মেয়েটি কথাগুলো বলতে বলতে অনেকের পা ধরতে যায়। অনেক দ্রুত তাকে টেনে তোলে। এই কি করছো? ওঠো,
আমাকে একটা শিউলি ফুলের মালা দাও তো, দেখি কেমন সুন্দর। অনেক একটা মালা নেয় এবং মেয়েটির হাতে 1,000 টাকার একটা নোট গুঁজে দেয়। ধরো, এই নাও তোমার টাকা। স্যার, একটা মালার দাম তো মাত্র 20 টাকা। এত টাকা তো আমার কাছে ভাঙতি নেই স্যার। আমি তোমাকে 1000 টাকাই দিয়েছি, এটা তুমি রেখে দাও। তোমার মা অসুস্থ, ওনাকে ভালো ডাক্তার দেখাও আর ওষুধ কিনে দাও, কেমন? স্যার, আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো না। শোনো, আমি যদি তোমার বড় ভাই হই তবে কি এই টাকাটা তুমি নিতে পারো না? হঠাৎ মেয়েটি অনেককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সত্যি তুমি আমার ভাইয়া? আজ থেকে আমি তোমাকে ভাইয়া বলে ডাকবো। আচ্ছা শোনো আপু, তোমার এই ভাইকে প্রতিদিন একটা করে মালা দেবে, কেমন? আর শোনো, প্রতিদিন নিয়মিত স্কুলে যেতে হবে। আর এই নাও আমার ঠিকানা, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তবে নির্দ্বিধায় তোমার এই বড় ভাইয়ের কাছে চলে আসবে। ভাইয়া, তোমার মতো ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা ভাইয়া, আজ আসি। ভাইয়ার সামনে বোন কি কখনো কাঁদে? আচ্ছা আপু, তোমার নাম কি? ভাইয়া, আমার নাম জিম। ভাইয়া, আমি তো আসলে খুশিতে কেঁদে ফেলেছি। আচ্ছা, আর কখনো ভাইয়ার সামনে কাঁদবেন না, তাহলে কিন্তু তোমার এই ভাইয়াটা কেঁদে দেবে, বলে দিলাম। আচ্ছা ভাইয়া, আর কাঁদবো না। আমি এখন আসি, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনেক বাসায় ফিরে আসে। সে দেখে অবন্তিকা ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। অনেক চুপি চুপি শিউলি ফুলের মালাটি ড্রেসিং টেবিলের আয়নার সামনে রেখে বারান্দায় চলে যায়। অবন্তিকা ওয়াশরুম থেকে বেরিয়ে মালাটি দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি ভাবিস তুই শিউলি ফুল নিয়ে আসলেই আমি তো প্রেমে পড়ে যাব? তোকে কতবার বলবো যে আমি সজীবকে ভালোবাসি? সজীব ছাড়া আমার জীবনে দ্বিতীয় কেউ নেই। অনেক ঘর থেকে এসে অপরাধীর মতো দাঁড়ায়। সরি, আমি জানতাম না যে ফুল নিয়ে আসলে আপনি এমন রুট ব্যবহার করবেন। আমি তো শুধু আপনার শখটার কথা ভেবেই এনেছিলাম। শোন, আর একদম নাকামি করবি না। তোদের মতো এতিমের চালচলন আমার খুব ভালো করে জানা আছে। এই বলে অবন্তিকা শিউলি ফুলের মালাটি পায়ের নিচে ফেলে পিষে নষ্ট করে ফেলে। অনেক স্তব্ধ হয়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকে। তার হৃদয়ের শেষ আশাটুকুও যেন ওই ফুলের মতোই দলিত মলিত হয়ে যায়। সে নিজেকে আর ঠিক রাখতে না পেরে দ্রুত বারান্দার দিকে চলে যায়। ওই শোন, কখনো মনে করবি না ফুল বা অন্য কিছু দিয়ে আমাকে ইমপ্রেস করবি। তোর প্রতি ঘৃণা আমার কমবে না কখনো। মনে রাখিস, তোদের মতো আশ্রিত এতিমকে করুণা করা যায়, কিন্তু তাদের সাথে ঘর বাঁধা যায় না। অনেকের বুকটা অপমানে আর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। অবন্তিকা অবলীলায় শিউলি ফুলের মালাটি তার পায়ের নিচে পিষে দিয়ে গটগট করে ঘরে ঢুকে পড়ে। অনেক নিঃশব্দে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। রাতের আধার ঘনিয়ে আসছে। সে ঘরে ফিরে আসে এবং নিজের পুরনো ডায়েরিটা বের করে বসে। অনেক ডায়েরির পাতায় লিখতে শুরু করে। তার চোখের পানি কলমের কালির সাথে মিশে একাকার হয়ে যায়। সে ডায়েরির ভাঁজ থেকে সেই অতি যত্নে রাখা রূপোর পায়েলটা বের করে হাতে নেয়। পায়েল, তুমি দেখেছো যে অবন্তিকার কাছে নিজেকে এতিম বললে সে কান্নায় ভেঙে পড়তো, আর সেই অবন্তিকে আমাকে এতিম ছাড়া সম্বোধন করে না। তুমি তো বলেছিলে শৈশবে যে পায়েলটার সাথে কথা বললে মনে করব তোমার সাথে কথা বলছি। আজ তোমার দেওয়া পাহাড়টাকে নিয়েই বেঁচে আছি, আর তুমি আমার আকাশের চাঁদ হয়ে অন্য হৃদয়ের আকাশে জ্যোৎস্না বিলাচ্ছ। আমার কি অপরাধ ছিল অবন্তিকা? তুমি না বলেছিলে আমি কখনো নিজেকে এতিম মনে করব না? কিন্তু আজ তুমি যখন এতিম বলে সম্বোধন করে বিধিয়ে কথা বলো, তখন আমার পৃথিবীটা থমকে যায়। ওহ সরি, আমি তো আসলে একটা পায়েলের সাথে কথা বলছি। অবন্তিকা তো অনেক দূরে সরে গেছে। অনেকের চোখের এক ফোঁটা তপ্ত অশ্রু ডায়েরির পাতায় গিয়ে পড়ে। এসব ভাবতে ভাবতেই কখন যে সে সোফায় ঘুমিয়ে পড়ে তা সে নিজেও জানে না। সকালে ফোনের ভাইব্রেশনের শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। সে চোখ কসলাতে কসলাতে ফোনটা হাতে নিয়ে দেখে এক অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। সে ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে এক মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো অনিক, জি, কে বলছেন? আমি অপরিচিতা বলছি। তোমার সকাল সকাল বিরক্ত করার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ম্যাডাম, বিরক্ত কেন হব? আপনি হঠাৎ ফোন করলেন, কোনো সমস্যা হয়েছে কি? আসলে শোনো,
অনেক আমার মেয়ের রাইসা সকাল থেকে খুব জেদ ধরেছে যে সে তোমার সাথে কথা বলবে। বাচ্চা মানুষ তো কিছু দিয়ে বোঝাতে পারছি না, তাই তোমাকে একটু বিরক্ত করলাম। ফোনের ওপাশ থেকে রাইসা ফোনটা কেড়ে নেয়। হ্যালো বাবাই, তুমি আমায় ভুলে গেছো? কাল অফিস থেকে যাওয়ার সময় আমাকে বলে যাওনি কেন? তুমি খুব পচা। রাইসার মুখে বাবাই নামটা শুনে অনেকের হৃদয়ের কোনো এক কোণে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। সে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে, তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। বাবাই, তুমি তো খুব দুষ্ট। তুমি কি তোমার এই মহারানীর সাথে কথা বলবে না? জানো না, আমার সাথে কথা না বললে তোমার চাকরি থাকবে না। আমি কিন্তু মামনিকে বলে দেব। ওহ মামনি, সরি, আর এমন হবে না। তুমি এখন কি করছো রাইসা আম্মু? বসে আছি। আর শোনো, যে কারণে ফোন দেওয়া, তুমি আজ অফিসে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। মনে থাকবে তো বাবাই? এখন রাখি, হোমওয়ার্ক করতে হবে। ফোনটা রেখে অনেক যখন পিছনে ফিরে তাকায় তখন দেখে অবন্তিকা দরজায় দাঁড়িয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক কোনো কথা না বাড়িয়ে দ্রুত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতেই অনেক হতভম্ব হয়ে যায়। সে দেখে অবন্তিকা কাপড় পরিবর্তন করছে। অনেক সাথে সাথেই নিজের দুহাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। ওই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয়? বলেই অবন্তিকা এগিয়ে এসে অনেকের গালে সজোরে একটা থাপড় বসিয়ে দেয়। তোকে কতবার বলেছি রুমে আসলে নক করে আসবি? এর আগেও তুই অসভ্যতা করেছিস, আবার এখনও আমার সব পবিত্রতা তুই নষ্ট করে দিলি। আল্লাহ, এই লুচ্চাটা আমার সব দেখে নিয়েছে। আপনি ভুল ভাবছেন। আপনি যা মনে করছেন তার কিছুই দেখেনি। আমি তো কেবল ঘরে ঢুকেছিলাম। তোদের মতো ছোট লোকদের আমার খুব করে চেনা আছে। মেয়েদের শরীর দেখার শখ তোর অনেক আগে থেকেই, তাই না? অনেক এবার আর সহ্য করতে পারে না, তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অবন্তিকা আপু, আপনি কিন্তু এবার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বললাম তো আমি কিছুই দেখিনি। কি, তোর মতো ছোট লোকের কাছে থেকে আমাকে লিমিট শিখতে হবে? তোর সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুই আজই আমাকে ডিভোর্স দে। আমি বাবাকে সব খবর দিচ্ছি। সামনে মাসিক সজীব আর আসবে আমার জীবনে। আচ্ছা, আপনি যা বলছেন তাই হবে। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে ফুপাকে ডিভোর্সের আগে কিছু বলবেন না। আমি চাই না বৃদ্ধ বয়সে তিনি কোনো কষ্ট পান। আচ্ছা ঠিক আছে, তবে আজ থেকে তুই আমার রুমে থাকবি না, পাশের ওই ছোট রুমটায় থাকবি। তোর মতো ছোট লোককে আমার আর বিশ্বাস নেই। অনেক নিজের কাপড় আর ডায়েরিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে মনে মনে ভাবে সৃষ্টিকর্তার কাছে সে এমন কী অপরাধ করেছে যার জন্য বিয়ের রাতেও তাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত হতে হয়। অনেক যখন চোখে জল মুছে পিছনের দিকে তাকায় তখন দেখে পাখি দরজায় দাঁড়িয়ে আছে। পাখি, তুমি তুমি কখন আসলে? আর আমার বাসা তুমি কিভাবে চিনলে? না, আসলে আমি তোমার বাসাটা আগে থেকেই চিনি অনেক। তোমার বাসের যে বাসাটা আছে ওটা আমি ইদানিং কিনে নিয়েছি। আজ অফিস যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই। আচ্ছা চলো, তবে আমারও তো বের হওয়ার সময় হয়ে গেছে। দুজনে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ নীরব থাকার পর পাখি কথা বলতে শুরু করে। অনেক একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, কি বলবে? যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে আছে এই মেয়েটাই তোমাকে এতিম বলে ডিভোর্স চাচ্ছে। তুমি কেন এসব মুখ বুঝে সহ্য করছো অনি? পাখি, আমি জানি না তুমি কি দেখেছো বা কি শুনেছো, তবে যাই দেখে থাকো বা শুনে থাকো তা দয়া করে কাউকে বলো না। এটা আমাদের পারিবারিক বিষয়। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না, তবে তোমার কষ্টগুলো আমাকেও পোড়ায় অনি। অফিসে পৌঁছতেই অনেক দেখে রাইসা যথারীতি তার চেয়ারে বসে রাজত্ব চালাচ্ছে। বাবাই, বাবাই, তুমি এত দেরি করে আসলে কেন? আর আমার আইসক্রিম কই? যদি না নিয়ে আসো তবে তোমার সাথে আর কোনো কথা নেই। অনেক পকেট থেকে আইসক্রিম বের করে রাইসার সামনে ধরে। এই যে মহারানী ভিক্টোরিয়া, আপনার জন্য আপনার প্রিয় আইসক্রিম নিয়ে এসেছে। অপরিচিতা ম্যাডাম অনেকের দিকে এগিয়ে আসে। অনেক, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি ম্যাডাম, বলেন, আমি শুনছি। রাইসা মা, তুমি তোমার পাখি আন্টির সাথে খেলো তো দেখি। অনেক শোনো, আমি জানি তুমি হয়তো কিছুটা বিরক্ত বোধ করছো। আমার মেয়েটা তোমাকে সারাক্ষণ জ্বালায় এবং তোমাকে বাবাই বলে ডাকে। আসলে কি বলবো বলো তো,
ও জীবনে ওর বাবাকে দেখেনি। রাইসা আগে কারোর সাথে তেমন কথাও বলতো না, কিন্তু অফিসে তোমাকে দেখার পর মেয়েটা প্রথম কথা বলতে শিখেছে এবং হাসতেও শিখেছে। আমার মেয়ে এই পাগলামির জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ম্যাডাম, কি বলছেন এসব? রাইসা তো আমার নিজের মেয়ের মতোই। আচ্ছা ম্যাডাম, আপনাকে কি একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করতে পারি? বলো অনেক। ম্যাডাম, রাইসার বাবার আসলে কি হয়েছে? আপনি যদি কিছু মনে না করেন তবে একটু বলবেন কি? অপরিচিতা এক দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। আচ্ছা শোনো, তবে আমার আর রিয়াদের বিয়েটা ছিল একদম পারিবারিক সিদ্ধান্তে। খুব ভালোই চলছিল আমাদের দিনগুলো। এরই মাঝে আমাদের জীবনের নতুন মেহমান অর্থাৎ রাইসার আসার খবর পাই। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আমাদের দরজায় এসেই করা নিয়েছে, কিন্তু সুখ তো চিরস্থায়ী নয়। যেদিন রাইসা পৃথিবীতে আসবে ঠিক সেই দিন রিয়াদ আমেরিকা থেকে ব্যবসা সংক্রান্ত কাজ শেষ করে দেশে ফিরছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 972 জন যাত্রী সহ সেই বিমানটি মাঝ আকাশেই নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত রিয়াদের কোনো হদিস মেলেনি। আমি রিয়াদের মুখটা শেষবারের মতো দেখতেও পারিনি। আমার মেয়েটা তার জন্মদিনে তার সবচেয়ে বড় আপনজনকেই হারায়। বলতে বলতে অপরিচিতা ম্যাডাম কান্নায় ভেঙে পড়েন। অনেক অপরাধ বোধে ভোগে। সরি ম্যাডাম, আপনার পুরনো ক্ষত খুঁচিয়ে তোলা আমার মোটেও ঠিক হয়নি। না অনেক, সেটা তো আমার ভাগ্যই ছিল। জানো অনেক, তুমি খুব বড় মনের মানুষ। তুমি যে সেদিন সেই ফুলওয়ালি মেয়েটিকে বোনের মর্যাদা দিয়ে সাহায্য করলে না, তা সত্যিই বিরল। আমি পাখির মুখে সব শুনেছি। না ম্যাডাম, ওটা তেমন কিছু না। মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব। রাইসা মামনি, তুমি কোথায় থেকে আসলে? রাইসা যখন দৌড়ে অনেকের দিকে আসছিল জি বাবাই, আমি সবার সাথে লুকোচুরি খেলছি বলেই রাইসা অনেকের কোলে আসার জন্য এক দৌড় দেয়। কিন্তু হঠাৎ মাঝপথে রাইসার মাথা ঘুরে যায় এবং সে সজোরে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। রাইসার পড়ে যাওয়া দেখে অপরিচিত ম্যাডাম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি চিৎকার করে দৌড়ে রাইসার কাছে যায় এবং তাকে পাজাগোলা করে জড়িয়ে ধরেন। মা কথা বল, রাইসা মামনির চোখ খোল, কথা বল আমার সাথে। লক্ষ্মী মা, আমার এমন করিস না। অনেক দ্রুত রাইসার কাছে গিয়ে দেখেন রাইসা নিথর হয়ে পড়ে আছে। মেয়েটা পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছে। অনেকের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। অনেক দেখো, আমার বড়রানিটা কথা বলছে না। জানো অনেক, একে নিয়েই বেঁচে আছি। জীবনের সবটুকু হারিয়ে এই মেয়েটাই আমার শেষ সম্বল ছিল। ম্যাডাম রাইসার নিথর দেহটা বুকে চেপে ধরে অঝরে কাঁদতে থাকে। অনেক নিজেকে সামলে নিয়ে ম্যাডামের কাঁধে হাত রাখে। ম্যাডাম প্লিজ এখন কাঁদবেন না। চলুন দ্রুত রাইসাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। চলো, আমার পা চলছে না অনেক, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। হাসপাতালে নেওয়ার পর ডক্টররা রাইসাকে দ্রুত আইসিইউতে নিয়ে যান। অনেক আর অপরিচিতা ম্যাডাম বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে যে খবর দিল তা শুনে অনেকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। রাইসার নাকি জন্ম থেকেই কিডনি জটিল সমস্যা। ইতোমধ্যেই তার একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে। এসব শুনে অনেক হাসপাতালের বারান্দায় একটি নির্জন কোণে বসে পড়ে। তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। কিছুক্ষণ পর অপরিচিতা ম্যাডাম দৌড়ে অনেকের কাছে আসে। অনেক অনেক শোনো, আমার মহারানীর জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে আমরা এখন ওর কেবিনে যেতে পারি। অনেক রাইসার বেডের কাছে গিয়ে দাঁড়ায়। তার মনে হয় এক টুকরো সন্ধ্যা প্রদীপ যেন নিভু নিভু করে জ্বলছে। রাইসার সেই চঞ্চল মায়াবী মুখটা এখন ফ্যাকাশে হয়ে গেছে। অনেক কাছে যেতেই রাইসা ক্ষীণ স্বরে কথা বলতে শুরু করে। বাবাই, বাবাই তুমি এসেছো? বসো তো মামুনির কাছে। তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? অনেক রাইসার কথা শুনে কি বলবে ভেবে পায় না। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বাবাই, তুমি না খুব পচা। বললাম না মামুনির পাশে বসতে। তুমি কি আমার উপর রাগ করেছো? না রে মামনি, এই তো আমি পাশে বসে। অনেক রাইসার পাশে বসে তার কপালে হাত রাখে। সে দেখে ম্যাডাম তার দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক বুঝতে পারে না এই দৃষ্টির আড়ালে ঠিক কতটুকু হাহাকার আর কত বড় রহস্য লুকায়িত আছে। দেখো তো কত সুন্দর লাগছে। বাবাই আর মমকে একসাথে দেখলে মনে হয় আমার পৃথিবীটা কত রঙিন। মা, এখন তুমি অনেক কথা বলছো।
এবার একটু ঘুমানোর চেষ্টা করো তো লক্ষ্মী শোনো। মম, আমার না এখানে একদম থাকতে ভালো লাগছে না। চলো না মা, বাসায় যাই। বাবাই, তুমি মাকে বকা দাও তো। আমি এখানে আসতে চাই না, তাও মা প্রতি মাসে আমাকে জোর করে এখানে নিয়ে আসে। আচ্ছা করে বকা দিয়ে দাও তো বাবাই। আচ্ছা মহারানী, তুমি এখন একটু ঘুমাও। আমি তোমার মমকে খুব কড়া করে বকা দিচ্ছি। তোমার কথার অবাধ্য হওয়ার জন্য ওকে আজ ছাড়বো না। মনে থাকে যেন। আমি আর কোনো দিন এই পচা জায়গায় আসবো না। এখানে খুব ভয় লাগে আমার। রাইসা ঘুমিয়ে পড়ার পর অনিক আর অপরিচিতা ম্যাডাম কেবিনের বাহিরে বেরিয়ে আসে। অনিকের মনে 1001টা প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে। ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। ডাক্তার রাইসাকে নিয়ে যা যা বললেন তা কি পুরোটাই সত্যি? হ্যাঁ অনেক, তুমি যা শুনেছো সবই নির্মম সত্যি। রাইসা যেদিন পৃথিবীতে আসে সেই দিনই সে তার বাবাকে হারায়। এতটা মন্দ ভাগ্য নিয়ে এই নিষ্পাপ মেয়েটা পৃথিবীতে এসেছে। রাইসা তোমাকে যখন বাবাই বলে ডাকে তখন আমি ওকে নিষেধ করতে পারি না। ওই পাগলামির জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ও তো কখনো বাবার স্নেহ পায়নি, তাই হয়তো তোমাকে দেখেই সে তার বাবাই খুঁজে পেয়েছে। না ম্যাডাম, আপনি ক্ষমা চাইবেন না। রাইসার এই মিষ্টি আবদারগুলো আমি খুব মিস করি। তবুও তো অনেক, সমাজে তো একটা চক্ষু লজ্জা আছে। মানুষ কি ভাববে বলো? মানুষের কথা বাদ দিন ম্যাডাম। রাইসা এই সমস্যায় কতদিন ধরে বলছে? এর কি কোনো স্থায়ী সমাধান নেই? জানো অনেক, রাইসার বয়স যখন মাত্র 1 বছর, তখন একদিন রাতে ওকে ঘুম পাড়ানোর জন্য গান শোনাচ্ছিলাম। হঠাৎ রাইসা আধো আধো বল ফুটিয়ে জিজ্ঞেস করলো, মা আমার বাবাই কোথায়? আমি কোনো উপায় না দেখে ওকে আকাশের দিকে ইশারা করে বললাম, মামনি তোমার বাবাই না ওই তারাদের দেশে গেছে। রাইসা তখন বলেছিল, মা তারাদের দেশে কি খুব সুন্দর, যার জন্য বাবাই আমাদের ফেলে ওখানে গেছে। আমিও তাদের দেশে যাব। ওখানে গিয়ে বাবাকে আচ্ছা করে বকা দেব, বলবো আমাদের একা রেখে কেন সে ওখানে গিয়েছে। সেদিনের সেই ছোট্ট কথাগুলো যে আজ সত্যি হতে চলেছে তা আমি স্বপ্নেও ভাবিনি। বলতে বলতে অপরিচিতা ম্যাডামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রাইসা যখন প্রথমবার অসুস্থ হয়ে পেটে ব্যথায় কথা বলে অজ্ঞান হয়, তখন ডাক্তাররা সব পরীক্ষা করে বলে যে আমার মহারানীর একটা কিডনি ড্যামেজ হয়ে আছে। জানো অনেক, রাইসার রক্তের গ্রুপও নেগেটিভ। এই রক্তের গ্রুপ খুব দুর্লভ। আমি কত জায়গায় কত মানুষের কাছে ঘুরেছি একটা কিডনির জন্য, কিন্তু কোথাও কোনো আশা পাইনি। ডাক্তার আজ পরিষ্কার বলে দিয়েছেন 3 মাসের মাঝে যদি কিডনি প্রতিস্থাপন করা না যায় তবে রাইসা আকাশের একটা সন্ধ্যা তারা হয়ে চিরতরে হারিয়ে যাবে। আমি কি নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখবো অনেক? ম্যাডাম প্লিজ শক্ত হন। আল্লাহর রহমতে রাইসার কিছুই হবে না। চলুন ডাক্তারকে বলে রাইসাকে আজই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। রাইসা যখন দেখলো অনিক আর তার মা কেবিনে ঢুকেছে, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। বাবাই, তুমি এসেছো? চলো, আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না। ঠিক তখন ডক্টর সেখানে প্রবেশ করে এবং অনিককে দেখে প্রশ্ন করে, আপনি এই রোগীর কে হন? অনিক কি বলবে ভেবে পাচ্ছে না। সে যখন ইতস্তত করছে তখনই রাইসা বিছানায় উঠে বসে বলে, ডাক্তার আঙ্কেল, আপনার কি একটুও বুদ্ধি নেই? উনি আমার বাবাই, আর পাশে আমার মামনি দাঁড়িয়ে আছে। আপনি যে কিভাবে ডাক্তার হয়েছেন আল্লাহ জানে। আপনি কি নকল করে পরীক্ষা দিয়ে পাশ করেছেন নাকি? রাইসার এ কথা শুনে সিরিয়াস পরিবেশেও সবাই হো হো করে হেসে ওঠে। রাইসাকে নিয়ে ম্যাডাম বাসায় চলে যায়। অনেক হাসপাতালের আনুষঙ্গিক কাজ শেষ করে যখন নিজের বাসায় ফেরে তখন ঘড়িতে রাত 11টা বাজে। সে কয়েকবার কলিং বেল চাপার পর অবন্তিকা দরজা খোলে। অবন্তিকার চোখে মুখে তখন আগুনের ফুলিঙ্গ। এই যে ছোট লোক, তোর কি কোনো কমন সেন্স নেই? রাত কয়টা বাজে এখন জানিস? তুই কি নেশা করে আসলি নাকি? তোকে দেখে তো ছ্যাঁচড়া মাতাল মনে হচ্ছে। মনে রাখবি, এরপর যদি একদিন দেখি একদিন দেরি করে ফিরিস তবে সারা রাত তোকে বাইরে রাস্তায় রাত কাটাতে হবে। ঘরে ঢোকার অধিকার তোর থাকবে না। অনিকের খুব অপমান বোধ হয়। সে কোনো উত্তর না দিয়ে অবন্তিকা সেই রাগী মুখটা
দিকে এক নজর তাকিয়ে নিজের পাশের ছোট্ট রুমটাতে গিয়ে শুয়ে পড়ে। সকালে অনেকের ঘুম ভাঙে ফোনের তীব্র আওয়াজে। হ্যালো, কে বলছেন? এই যে মিস্টার, কয়টা বাজে খবর আছে? ফোন ধরতে এত দেরি কেন? ঘুমানো হচ্ছে বুঝি? ও মহারানী, তুমি ফোন করেছো? আমি তো তোমার কথাই ভাবছিলাম। এই যে মিস্টার, ওয়েট, আপনাকে না বলেছি আমাকে সবসময় আপনি করে সম্বোধন করতে? আপনি কি আমার কথা ভুলে যান? আচ্ছা, সরি মামুনি, আর কখনো ভুল হবে না। এখন রাখি, আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা, এবারের মতো ক্ষমা করে দিলাম। এখন আমায় 2টা পাপ্পি দেবেন বাবাই। আর মনে রাখবেন, প্রতিদিন সকালে আমাকে ফোন দিয়ে কিন্তু পাপ্পি দিতে হবে। মনে থাকবে তো? হ্যাঁ মহারানী, আমার মনে থাকবে, আমি অবশ্যই ফোন দেব। ফোনটা রেখে অনেক যখন অফিসের জন্য রেডি হচ্ছে ঠিক তখনই অবন্তিকার রুমে ঢুকে পড়ে। অনেক, আমার কিছু টাকা লাগবে, এখনই লাগবে। কত লাগবে বলেন? 10,000 টাকা লাগবে, আর্জেন্ট দরকার। আচ্ছা ঠিক আছে, এই নিন ধরুন। আরও লাগলে নির্দ্বিধায় বলতে পারেন। কি ব্যাপার, নিজের টাকার গরম দেখাচ্ছ নাকি আমাকে? না, আপনি যা ভাবছেন তা নয়। শোনো অনেক, টাকাটা আমি কেন নিচ্ছি তা কি জানতে চাইবে না? না, আমি ওটা জানার প্রয়োজন মনে করিনি। তবে শুনেই রাখো, সামনের মাসের 1 তারিখে আমার সজীব দেশে আসবে। তার জন্য কিছু স্পেশাল কেনাকাটা করব। সজীব আসলেও তোকে সব টাকা পরিশোধ করে দেবে, তাই তুই চিন্তা করিস না। অনেকের বুকটা ফেটে যাচ্ছে ব্যথায়। সে নিচু গলায় বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। শোনো অনেক, সজীবের সামনে ভুলেও কখনো বলবে না যে তুই আমার সাথে এক বাড়িতে ছিলি। সজীব অনেক কষ্ট পাবে, জানিস তো, ও খুব সেন্সিটিভ। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি এতিম হতে পারি, কিন্তু আমি তো মানুষ। কারো সাজানোর স্বপ্ন কেড়ে নেওয়ার সাধ্য আমার নেই। হ্যাঁ, তোর মতো একটা এতিমের জন্যই আমার সব স্বপ্ন জেলোমেলো হয়ে গেছে। তুই না থাকলে সজীবের সাথে আমার বিয়েটা অনেক আগেই হয়ে যেত। অনেক অফিসের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অবন্তিকার তীক্ষ্ণ কথাগুলো তার বুকে তীরের মতো বিঁধছে। অবন্তিকা সজীবের জন্য কেনাকাটা করবে বলে অনেকের কাছ থেকে টাকা নেয়। অনেক যখন দীর্ঘশ্বাস ফেলে পিছনের দিকে ঘোরে, অমনি সে এক বিশাল ধাক্কা খায়। তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে দেখে দরজার এক কোণে জলপরি দাঁড়িয়ে আছে। নীল শাড়িতে পাখিকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে এক মায়া কাননী তার মায়া ভরা ছলো ছলো আঁখি নিয়ে অনেকের দিকেই চেয়ে আছে। নীল শাড়িতে পাখিকে এর আগে দেখলেও আজকের রূপ যেন অনেকের সব ভাবনা এলোমেলো করে দেয়। অনেক কি দেখছো এমন করে? না মানে হঠাৎ শাড়ি পরলে তো, তাই অবাক হয়ে গেলাম। কেউ তো আর আগের মতো শাড়ি পরিয়ে দেয় না, তাই নিজে অনেক কষ্ট করে আজ শাড়ি পরে আসলাম। শাড়ি পরিয়ে দেওয়ার কথা শুনেই অনেকের মনে পড়ে যায় কলেজের সেই পুরনো দিনের কথা, যেদিন পাখি যে ধরেছিল তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। সেই স্মৃতি মনে পড়তেই অনেকের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কি অনেক, অমনভাবে চুপ হয়ে গেলে কেন? কিছু তো বলো। না, আসলে নীল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। ও সত্যি বলছো অনেক? পাখি বেশ কৌতূহলী হয়ে ওঠে, কিন্তু তাদের এই মুহূর্তটি বিষিয়ে দিতে অবন্তিকা এগিয়ে আসে। তার চোখে মুখে প্রচণ্ড ঘৃণা আর বিরক্তি। এই যে মিস্টার অনিক আর মিস পাখি, এটা একটা ভদ্রলোকের বাসা, এটা কোনো পাবলিক পার্ক নয়, বুঝলেন? প্রেমালাপ করার ইচ্ছা থাকলে পার্কে যান। ভাবি, আপনি কি বলছেন এসব? আমরা তো শুধু কথা বলছি। যা বলছি ঠিকই বলছি। আর হ্যাঁ, আপনার কত বড় সাহস যে আপনি আমাকে ভাবে বলে ডাকছেন? কেন, আপনি কি অনেকের স্ত্রী নন? বিয়ে করলে কি মন পাওয়া যায়? অনেকের মতো এতিমকে করুণা করা যায়, স্বামী ভাবা যায় না কখনো। কি বলছেন আপনি? আপনি নিজেও একটা মেয়ে হয়ে নিজের স্বামী সম্পর্কে এসব কথা বলছেন কিভাবে? শুনুন মিস পাখি, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আপনার মতো 3rd ক্লাস মেয়ে যেন নাক না গলায়। অনেকের মাথা অপমানে নিচু হয়ে যায়। সে পাখিকে নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে আসে। চলো তো পাখি, তোমাকে না বলেছিলাম আমার বাসায় না আসতে? দেখলে তো কত কথা শুনতে হলো। চলো, আমি জানতাম না পরিস্থিতি এতটা খারাপ। বাসা থেকে বের হওয়ার সময় অনেক আর চোখে একবার অবন্তিকার দিকে তাকায়। দেখে অবন্তিকা রাগে সাপের মতো ফুঁসছে।
অনেক অফিসে এসে নিজের ডেস্কে বসে গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজে মন দেয়। হঠাৎ পিয়ন এসে খবর দেয়। স্যার, এমডি ম্যাডাম আপনাকে এক্ষুনি ডাকছেন। আচ্ছা তুমি যাও, বলো যে আমি আসি। ফাইলটি গুছিয়ে নিয়ে অনেক অপরিচিতার কেবিনের দিকে দাঁড়ায়। ম্যাডাম আসবো? হ্যাঁ অনেক, আসো। অনেক ভিতরে গিয়ে বসের সামনে চেয়ারে বসে। বসো অনেক, ধন্যবাদ আসার জন্য। ম্যাডাম কী জন্য ডেকেছেন বলবেন কি? আচ্ছা অনেক, আমি কি তোমার সাথে ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে পারি? তুমি যদি কিছু মনে না করো তবেই বলবো। জি ম্যাডাম, কিছু বলার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। জানো অনেক, কাকে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। রাস্তাকে নিয়ে তুমি অনেক ব্যস্ত ছিলে, সেই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলছেন ম্যাডাম? আমি কেন বিরক্ত বোধ করব? ও যদি আমার নিজের মেয়ে হতো তবে কি আমি এমন করতাম না? অনেকের মুখে মেয়ের কথা শুনে অপরিচিতা কেমন জানি করুণ চোখে তার দিকে তাকায়। সেই দৃষ্টির অর্থ বোঝা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা অনেক, আমরা তো দুজনেই সমবয়সী, তাই তুমি এখন থেকে আমাকে তুমি বলেই বলতে পারো। কাজ আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখাই ভালো। ম্যাডাম আপনি তো এই প্রতিষ্ঠানের মালিক আর আমি কর্মচারী মাত্র। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আজ থেকে আমরা বন্ধু। আমি মনে করি একটা প্রতিষ্ঠানের উন্নতির জন্য মালিক আর কর্মচারীর মধ্যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকা খুবই প্রয়োজন। আচ্ছা ম্যাডাম। আবারও ম্যাডাম বলছো? আচ্ছা সরি অপরিচিতা। এবার ঠিক আছে, আজ লাঞ্চটা আমরা একসাথেই করব, কেমন? মহারানী রাইসা আসছে, বললো যে সে তার বাবার সাথে লাঞ্চ করবে। অনেক সম্মতি জানিয়ে নিজের ডেস্কের দিকে ফিরে আসে, কিন্তু সেখানে এসে সে বড় রকমের একটা চমক পায়। সে দেখে তার কেবিনের উপর কয়েকটা তাজা গোলাপ ফুল আর তার নিচে একটা রঙিন খাম রাখা। অনেক ফুলগুলো সরিয়ে খামটা খুলে ভিতরে একটা চিরকুট। অনেক অবাক হয়ে ভাবতে থাকে এই চিরকুট কে দিতে পারে। সে আর চোখে পাশের ডেস্কে পাখির দিকে তাকায়, দেখে পাখি খুব মনোযোগ সহকারে কাজ করছে। অনেক চিরকুটটি পড়তে শুরু করে। চিরকুটে লেখা আছে, মেঘের তরঙ্গে বৃষ্টির সুরে স্মৃতিপটে ভাসে সেই দিন, কল্পপাখায় ভর করে বেড়ানো সেই স্বপ্ন রঙিন। চিঠির নিচে একটি নাম লেখা ছিল, কিন্তু সেটি এমনভাবে কাটা যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও বোঝার উপায় নেই। অনেক যখন চিন্তায় মগ্ন, ঠিক তখনই রাইসা দৌড়ে আসে। বাবাই, বাবাই, এই দেখো তোমার মহারানী এসে পড়েছে। অনেক দ্রুত চিরকুটটি পকেটে লুকিয়ে ফেলে। ও তাই বুঝি, মহারানী চলে এসেছে। মহারানী চলে এসেছে, কিন্তু মহারানীর মন খুব খারাপ। কেন মহারানীর মন খারাপ কেন? তুমি খুব পচা, তুমি জানো না মহারানী মাটিতে পা থাকে না। তুমি এখনো আমাকে কুলে নাওনি আর পাপ্পিও দাওনি, এখন দাও, তবেই মহারানীর মন ভালো হবে। অনেক হাসি মুখে রাইসাকে কোলে তুলে নেয় এবং তার কপালে চুমু দেয়। এই তো মহারানী, এখন কি মন ভালো হয়েছে? বাবাইকে একটা দেবে না? উম্মা। বাবাই, তোমার ডেস্কে গোলাপ ফুল কেন? না মা, ফুলগুলো ভালো লাগছিল তাই এনে রাখছি। বুঝছি, মাকে দিবা তাই না? লজ্জা পেতে হবে না। শূন্য বাবাই, মমকে বলছি আমরা একসাথে লাঞ্চ করব, তখন মমকে তুমি এই ফুলগুলো দিবা, কেমন? মহারানী ফুল না দিলে হয় না? না, একদম না। মমকে তুমি ফুল দিবা, নইলে আরে ফুলগুলো সারপ্রাইজ হিসেবে আমার কাছে থাকবে। লাঞ্চের সময় আমি বের করে দেব। অনেক মনে মনে ভাবে, কে যে ফুলগুলো দিল, ফুলগুলো না দিলে আজ এই বিপদে পড়তে হতো না। লাঞ্চের সময় রাইসা আর অপরিচিতা অনেকের কাছে আসে। এই যে মহারানী, বাবাকে পেয়ে মমকে একদম ভুলে গেছো তাই না? আমার বাবা কত ভালো, অবশ্য তুমিও ভালো মম। হয়েছে, আর বাবার প্রশংসা লাগবে না, এসো লাঞ্চ করি। লাঞ্চ টেবিলে বসার পর রাইসা ফোন দিয়ে আটে। মম, তুমি চোখ বন্ধ করো, বাবাই তোমাকে একটা গিফট দেবে। মা, চোখ বন্ধ করা ছাড়া কি গিফট নেওয়া যায় না? অপরিচিতা বাধ্য হয়ে চোখ বন্ধ করে। রাইসা অনেকের হাতে ফুলগুলো দিয়ে ইশারা করে। অনেক কি আর করবে, ফুলগুলো অপরিচিতার দিকে বাড়িয়ে দেয়। অপরিচিতা চোখ খুলেই অবাক হয়ে যায়। তার মুখে এক চিলতে রোদ এসে ভর করে। বাইরে তখন প্রচণ্ড রিমঝিম বৃষ্টি হয়েছে।
অনেক তুমি এগুলো ম্যাডাম মানে অপরিচিতা, চলো লাঞ্চ করি। না, তোমরা আজ দুজন আমাকে খাইয়ে দিবে। মম তুমি বাবাইকে, আর বাবাই তুমি মমকে খাইয়ে দিবে। অনেক রাইসার কথা মতো খাবার অপরিচিতার মুখে তুলে দেয়। অপরিচিতাও খাবার নিয়ে অনেকের মুখে তুলে দিতে যায়। ঠিক সেই মুহূর্তে অনেক দরজার দিকে তাকিয়ে দেখে অবন্তিকা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার চোখে মুখে চরম উত্তেজনা আর ভয়ের ছাপ। অনেক এমন সময় অবন্তিকাকে অফিসে দেখবে তা মোটেও আশা করেনি। কি ব্যাপার অবন্তিকা, আপনি এমন হাঁপাচ্ছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? অনেক দ্রুত আমার সাথে চল, বাবা আর মা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে, তারা এখন হসপিটালে। অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যে ফুপা ফুপি তাকে বাবা মায়ের স্নেহে বড় করেছেন, তাদের এই বিপদের কথা শুনে মুহূর্তের মাঝেই তার মনের কালবৈশাখী ঝড় বয়ে যায়। সে খাবারের টেবিল থেকে উঠে দ্রুত অবন্তিকার সাথে রওনা দেয়। বাবাই, বাবাই, তুমি ওই মেয়ের সাথে কোথায় যাচ্ছ আমাদের ফেলে? তুমি কি আমাদের সাথে লাঞ্চ করবে না? রাইসার মুখে বাবাই ডাক শুনে অবন্তিকা থমকে দাঁড়ায়। সে একবার রাইসার দিকে আর একবার অনেকের দিকে তাকায়। অনেক সময় নষ্ট না করে রাইসাকে শান্ত করার চেষ্টা করে। না মহারানী, আমার খুব জরুরি একটা কাজ আছে, তুমি মমের সাথে খেয়ে নাও কেমন? অনেক অবন্তিকাকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয়। গিয়ে দেখে ফুপা আর ফুপির আঘাত খুবই গুরুতর নয়। ডক্টর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা এখন অনেকটা বিপদমুক্ত। অনেক তাদের জন্য ফলমূল আর প্রয়োজনীয় ওষুধ কিনে নিয়ে অবন্তিকার কাছে রেখে আসে। অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তাকে আবারও অফিসে ফিরতে হয়। মিটিং শেষ করে বের হতেই পাখি তার পথ আগলে দাঁড়ায়। স্যার, আপনি কি আমাকে সাথে নিয়ে যাবেন না? চলো, না নেওয়ার কি আছে, আমরা তো একই পথে যাই। না, তা বলছি না, তবে আজ না তোমাকে খুব সুন্দর লাগছে অনেক। আচ্ছা শোনো, এত প্রশংসা না করে চলো তো, অনেক কাজ পড়ে আছে। অনেক, তোমাকে একটা কথা বলবো, চলো না আজ আমরা একটু নদীর ধারের খোলা বাতাসে যাই। না পাখি, আজ মনটা খুব অস্থির, অনেক টেনশনে আছে, অন্য কোনো দিন যাবো। আমি তোমার বন্ধু হিসেবে আবদার করছি, প্লিজ চলো না এক মুহূর্তের জন্য। অনেক শেষ পর্যন্ত রাজি হয়। তারা যখন নদীর ধারে রাস্তা দিয়ে হাঁটছিল তখন পাখি আবেগে আপ্লুত হয়ে পড়ে। জানো অনেক, খুশিতে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমার। করো না, বারণ করেছে কে তোমাকে? অনেকের কথা শেষ হতে না হতেই পাখি তাকে জড়িয়ে ধরে। অনেক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আরে পাখি, তোমার কি লজ্জা শরম নেই? রাস্তার মাঝখানে সবাই কেমন করে তাকিয়ে আছে দেখো। অনেক যখন পাখিকে সরিয়ে দিচ্ছিল তখন সে আর চোখে দেখতে পায় অবন্তিকা তার মা বাবাকে নিয়ে গাড়িতে করে বাসার দিকে যাচ্ছে। অবন্তিকাও জানালার বাইরে তাকিয়ে অনেক আর পাখিকে ওই অবস্থায় দেখে ফেলে। অনেকের মনে হয় আজ আর রক্ষে নেই। কি বলে অনেক? লজ্জা সরম? আমি কি অন্য কোনো ছেলেকে ধরেছি নাকি যে লজ্জা পাবো? লোকে দেখলে আবার বইয়ে গেল। আরে তাই বলে এমন ভাবে, তোমার আগের স্বভাবটা এখনো গেল না, জানো না আমার হৃদয়ে শুধু আমার রাজকুমারী আছে। আমার সমস্ত ভালোবাসা কেবল তার জন্য তো না। জানি তো। এই অবন্তিকার কথা বলছো যে কিনা তোমাকে এতিম ছাড়া কথা বলে না, সে নাকি আবার রাজকুমারী। তার চরিত্রে ঠিক আছে কিনা সন্দেহ আমার। অনেকের মেজাজ বিগড়ে যায়। সে পাখির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পাখি, তোমার সাহস কিভাবে হয় আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলার? আর কখনো এমন কথা মুখেও আনবে না। কেন? আরও মারো আমাকে, একটা কেন 10টা মারো, তাও বলবো আমি তোমাকে ভালোবাসি। ওই অবন্তিকার চেয়ে অনেক বেশি ভালোবাসি। পাখি, কেন বোঝো না? তোমাকে ভালোবাসা আমার কোনোভাবেই সম্ভব নয়। আমার মনের আকাশটাতে কেবল একজনেরই বিচরণ। আমি তো তোমার মনের আকাশ চাই না অনেক, আমি তোমার পায়ের নিচে স্থান পেতে চাই। অবন্তিকার দেওয়া কষ্টগুলো আমি ভুলিয়ে দেবো তোমাকে। দেবে কি আমায় একটু ঠাই? শোনো পাখি, তুমি কি চাও আমাদের বন্ধুত্বটা চিরতরে নষ্ট হয়ে যাক? যদি না চাও তবে আজ থেকে আর কখনো ভালোবাসার কথা বলবে না। অনেক গটগট করে বাসায় চলে আসে। বাসায় ফিরেই সে নিজের রুমে বসে থাকে। পাশের রুম থেকে অবন্তিকার ফোনে কথা বলার শব্দ তার কানে আসে। হ্যালো সজীব, বাবু আমি আর পারছি না গো, তুমি কবে আসবে? আমাকে কি একটু মিস করো না তুমি? ওই লম্পট এতিমটার সাথে আমি আর একই ছাদের নিচে থাকতে পারছি না। বাবুনি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে,
কি করব বলো, আস্তে আস্তে আরও 15 দিন লাগবে। প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করছে। আর শোনো, তুমি যত দ্রুত পারো ওই রাজ নামের ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও। ও আমার লক্ষ্মী বাবু, তুমি টেনশন করো না। তুমি আসার আগে আমি ওই এতিমটাকে জীবন থেকে সরিয়ে ফেলবো। ডিভোর্স পেপার রেডি করছি। মিস ইউ সো মাচ সজীব। অনেক যখন নিজের রুমে শুতে যায় তখন অবন্তিকা ঝড়ের বেগে তার রুমে প্রবেশ করে। জানি তুই আমাকে একটু হলেও ভালোবাসিস, কিন্তু তুই যে এতটা লম্পট আগে জানতাম না। বিয়ে করেছিস, বউ আছে, সাথে এত কিউট একটা বাচ্চাও আছে। তবে কেন তুই আমাকে বিয়ে করতে রাজি হলি? তুই কি আমার দেহ চাস? এই নীলুচ্চা, যা করার কর। তোর জন্মের ঠিক নেই মনে হয়, নইলে বউ রেখে অত সুন্দর বাচ্চা রেখে কেউ অন্য একজনের দিকে নজর দিয়ে বিয়ে করে? বন্ধ করুন আপনার ওই নোংরা কথা। আপনার ওই দেহ আমার প্রয়োজন নেই। নিজেকে কি ভাবেন আপনি? সিনেমার নায়িকা? তাহলে ভুল ভাবছেন। আপনার চেয়ে রাস্তার সাধারণ মেয়েরাও অনেক নীতিবান। হাসালি, যার জন্মের ঠিক নেই সে আবার নীতির কথা বলে? ওই বাচ্চা মেয়েটা তোকে বাবাই বলে রাখলো কেন? ওর মা কি তোর কেউ হয়? অনেক বলেছেন অবন্তিকা। শোনেন, তবে রাইসা আমার মেয়ে, আর অপরাজিতা আপনার চেয়ে অনেক গুণ বেশি ভালো মানুষ। তা ওকে যখন বিয়ে করেছিস তবে আমাকে কেন ভোগান্তিতে ফেললি? সজীব কত ভালো মানুষ জানিস? ও আমার সব জেনেও আমাকে বিয়ে করবে। তুই 15 দিনের মধ্যে আমাকে ডিভোর্স দিবি, মনে থাকে যেন। অনেক আর নিজেকে সামলাতে পারে না। অবন্তিকার গালে ঠাস ঠাস করে চড় মেরে দেয় দুটো, তারপর বলে, আর একটাও বাজে কথা বলবেন না অবন্তিকা। বিয়ের রাতে আপনি আমাকে ডিভোর্স দিতে বলেছিলেন। আজ বুঝলাম আপনি সত্যিই পাষাণ। যে পর্যন্ত ডিভোর্স না হচ্ছে ততক্ষণ আপনি আইনত আমার স্ত্রী। আমি চাইলে জোর করে সব কিছু এখনই নিতে পারি, কিন্তু আমি তোর মতো অমানুষ নই। হ্যাঁ, তোকে আমি ছোট থেকে ভালোবাসতাম, কিন্তু তোর মতো মেয়েকে ভালোবাসা যায় না। আমি ইতিম বলে কথা শোনাস। তোর মতো মেয়ে আমার আশেপাশে ঘুরে বেড়ায়। আমার শৈশবের স্মৃতি তুই। তোর দেওয়া পায়েল কথাগুলো এখন আমার স্মৃতি, কিন্তু আজকের পর থেকে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আই ফাক ইউ। ধ্যাত, তোর সাথে কথা বলারই বেকার। আমার লাইফ নিয়ে তুই কোনো কথা বলবি না, আর তুই তোর লাইফ নিয়ে জাহান্নামে যা। আমি এখনই চলে যাচ্ছি বাড়ি থেকে। জাস্ট ফাক অফ ইউর লাইফ। অবন্তিকা কিছু বলতে যাওয়ার আগেই অনেক তাকে থামিয়ে দেয়। জাস্ট ফাক অফ ইউর লাইফ অবন্তিকা। কথাগুলো বলেই অনেক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হন হন করে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তার ফুপু বসেছিলেন। অনেকের চোখে জল দেখে তিনি চমকে ওঠেন। অনেক, কি হয়েছে বাবা? তুই কাঁদছিস কেন? অবন্তিকে কি কিছু বলেছে? কিছু হয়নি পপি, আমি চলে যাচ্ছি। দয়া করে আমাকে আর খোঁজো না। তোমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তোমরা তার সাথে ওকে বিয়ে দিয়ে দাও। তোমাদের উচিত ছিল ওর কথা ভাবা। ওর তো একটা জীবন আছে। কেন তোমরা আমাকে ওর জীবনে জোর করে জড়িয়ে দিলে? আমি আজ তোমাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। বাবা অনেক, শোনো আমাদের কথা। অনেক আর কারো কথা শুনে না। সে তার ছোট ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার পিছনে ফেলে আসা কান্নার শব্দ তাকে আর থামাতে পারে না। সেই ওই রাতেই একটা ছোট নিরিবিলি বাসা ভাড়া নেয় এবং সেখানেই ওঠে। তার হৃদয়ে এখন আর ভালোবাসা নেই, আছে কেবল গভীর এক শূন্যতা। পরের দিন সজীব দেশে ফিরে আসে, কিন্তু সে অবন্তিকাকে জানায় না যে সে পৌঁছেছে। সজীবের মনে অন্য কোনো পরিকল্পনা চলছে। অবন্তিকা সকাল থেকে সজীবকে শতবার ফোন করে, কিন্তু সজীবের ফোন বন্ধ পায়। অবন্তিকার মনে খুব খারাপ হয়ে যায়। সে অনেকে চলে যাওয়ার আর সজীবের নীরবতা সহ্য করতে না পেরে একা একা সেই নদীর পাড়ে আসে, যেখানে সে একসময় অনেকের সাথে সময় কাটাতো। নদীর পাড়ে এসে অবন্তিকা যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে একটু দূরে একটা বিদেশি মেয়ের হাত ধরে সজীব বসে আছে। সজীব মেয়েটির সাথে ইংরেজিতে কথা বলছে, যা অবন্তিকা স্পষ্ট শুনতে পায়। চিন্তা করো না ডার্লিং, এই দেশের মেয়েগুলো বড্ড নাদান আর বোকা। এই অবন্তিকার বাবার অনেক টাকা আছে, সেগুলো আমি খুব সহজেই হাতিয়ে নিতে পারবো। এরপর ওকে এখানে ফেলে রেখে আমি তোমার কাছে চিরতরে চলে যাব। তুমি একটু বোঝার চেষ্টা করো ডার্লিং। বিদেশি মেয়েটি কিছু একটা বলতেই সজীব হাসতে হাসতে আবার বলতে শুরু করে, তুমি যে আমার ওয়াইফ এটা অবন্তিকাকে কিছুতেই বুঝতে দিবে না। যদি ওর সামনে পড়ো তবে বলবে তুমি কেবল আমার একজন ফ্রেন্ড। ও
ও তো একটা আস্ত গাধি মেয়ে, সব বিশ্বাস করে নিবে। অবন্তিকা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাকে পাওয়ার জন্য সে তার শৈশবের বন্ধু আর স্বামীকে এতিম বলে তাড়িয়ে দিল, সেই সজীবই আজ তাকে ধোঁকা দিচ্ছে। অবন্তিকা পাথরের মতো দাঁড়িয়ে সজীবের প্রতিটি কথা শুনছিল। প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো তার কানে বিঁধছিল। আর তার সাজানো পৃথিবীটা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। রাগে আর অপমানে অবন্তিকার শরীর কাঁপতে শুরু করে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সজীবের ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ অবন্তিকাকে সামনে দেখে সজীবের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে কোনো কথা বলার আগেই অবন্তিকা গর্জে ওঠে। শালা হার্মির বাচ্চা, তুই দেশে এসেছিস অথচ আমাকে জানাসনি, আর এখানে এসে বিদেশিনীর সাথে হাত ধরে বসে আমার বাবার টাকা নিয়ে পরিকল্পনা করছিস। তুই এতটা নিস সজীব? সজীব অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করাতেই অবন্তিকা তার কলার চেপে ধরে। গালি দিলেও তোকে সম্মান দেওয়া হবে সজীব। তুই একটা পশুর চেয়েও অধম। আমি তোর জন্য আমার শৈশবের বন্ধুকে এতিম বলে তাড়িয়েছি, তার গায়ে হাত তুলেছি, আর তুই আমায় নাদান বলিস? তুই ভাবিস আমি তোর এই নোংরা খেলা বুঝতে পারবো না? বলেই অবন্তিকা তার সর্বশক্তি দিয়ে সজীবের গালে একটা সজোরে চড় বসিয়ে দেয়। চড় খেয়ে সজীবের মুখটা বেঁকে যায়, কিন্তু পরক্ষণেই সে তার আসল রূপ ধারণ করে। সে অবন্তিকার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয় এবং অট্ট হাসি দেয়। কি ভেবেছিস অবন্তিকা, তুই খুব সতী সাবিত্রী? হাসাস না আমায়। তোর আইনত স্বামী থাকতে তুই যখন আমার মতো পরপুরুষের সাথে রাত দিন প্রেম আলাপ করতে পারিস, তখন তুই কোন চরিত্রের মেয়ে সেটা আমার বুঝতে বাকি নেই। তুই যদি ভালো মেয়ে হতি তবে নিজের স্বামীকে ওইভাবে অপমান করে তাড়িয়ে দিতি না। তুই তো আসলে একটা ডাইনি। তোর মুখ সামনে কথা বল সজীব। তুই জানিস আমি তোকে কতটা ভালোবেসেছি। ভালোবেসেছিস নাকি তোর দেমাগ দেখিয়েছিস? শোন অবন্তিকা, তোকে আমি কোনোদিনও ভালোবাসিনি। তুই ছিলি লন্ডনে এক অহংকারী বাঙালি মেয়ে। তোর রূপ আর তোর বাবার টাকা দেখে তোকে পটানোই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তোকে বিছানায় নেওয়া আর তোর টাকা হাতিয়ে নেওয়া ছাড়া তোর প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। তুই তো আসলে একটা আস্ত গাধি। তুই ভেবেছিলি সজীব তোকে মাথায় করে রাখবে। আরে নাদান মেয়ে, এই যে পাশে বসে আছে আমার লিগ্যাল ওয়াইফ, এর সাথে আমি সুখে আছি। তোকে আমি জাস্ট একটা এটিএম মেশিন হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। এখন তো সব জেনেই গেছিস। তবে যা ভাগ এখান থেকে, নিজের ওই এতিম বরের কাছে গিয়ে মাফ চা, যদিও তোকে দয়া করে ফিরিয়ে নেয়। সজীব আরও এক ধাপ এগিয়ে এসে অবন্তিকার চোখের দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলে। সজীব তার স্ত্রীকে নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে চলে যায়। অবন্তিকা একা সেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। চারপাশের বাতাস যেন তাকে বিদ্রূপ করছে। সে ধীরে ধীরে মাটির উপর ধপাস করে পড়ে যায়। আল্লাহ, আমি একে করলাম? আমি কার জন্য অনেককে দূরে ঠেলে দিলাম? যাকে আমি ঘৃণা করে এতিম বলেছি, সেই অনেকই তো আমাকে আগলে রেখেছিল। আজ আমার সব শেষ হয়ে গেল। আমি তো সত্যিই নাদান। আমি কারো ভালোবাসা চিনতে পারিনি। অবন্তিকার দু হাতে মুখ ঢেকে টুকরে কেঁদে ওঠে। তার কান্নায় নদীর পাড়ের পরিবেশ ভারী হয়ে ওঠে। শৈশবে সেই অনেক যে তাকে নিজ হাতে খাইয়ে দিত, যে তার কপালে আলতো করে চুমু এঁকে দিত, সেই অনেককে আজ সে চিরতরে হারিয়ে ফেলেছে। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। এই এক মাসে অনেক বাতাসে মিশিয়ে গিয়েছে। তার ফুপা এবং ফুপু তন্ন তন্ন করে অনেককে খুঁজেছে, কিন্তু কোনো লাভ হয়নি। অনেকের সেই পুরনো ফোন নাম্বারটি বন্ধ। সে কোথায় আছে, কেমন আছে, তার কোনো হুদিস নেই। অবন্তিকার জীবন এখন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। সজীবের দেওয়া সেই চরম ধোঁকা আর অপমানের পর সে নিজেকে নিজের ঘরে বন্দি করে ফেলেছে। প্রতিদিন সে অনেকের দেওয়া সেই পায়েল আর শৈশবের স্মৃতিগুলো আঁকড়ে ধরে কাঁদে। যে এতিম শব্দটা দিয়ে সে অনেককে বারবার আঘাত করেছিল, এখন সেই শব্দটাই তীরের মতো তার নিজের বুকে এসে বিঁধছে। অবন্তিকা পাগলিনীর মতো শহরের অলিগলি খুঁজে বেড়ায়। সে পরিচিত বন্ধুদের কাছে যায়, কিন্তু কেউই অনেকের খবর দিতে পারে না। অফিসে গিয়েও খোঁজ নাই, পায় না সেখানে। অবন্তিকা বুঝতে পেরেছে সে হীরা ফেলে জহুরি চিনতে ভুল করেছে। তার ভিতরের অনুশোচনা তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে।
মা, আমি এ কি করলাম? অনেকে ছাড়া যে আমার পৃথিবীটা একদম শূন্য মনে হচ্ছে। যে ও যেখানেই আছে আমাকে কেন একটু খবর দিচ্ছে না? ও কি আমাকে কোনোদিন ক্ষমা করবে না মা? তোর অহংকার আর অন্ধ ভালোবাসা আজ আমাদের সোনার সংসার ছাড়কার করে দিল অবন্তিকা। তুই ছেলেটাকে শুধু অপমানই করেছিস, অথচ ও তোকে আগলে রেখেছিল ছায়ার মতো। অন্যদিকে অনিক এই 1 মাস অফিসেও আসেনি। সে তার চাকরি থেকে অব্যাহতির চিঠি ইমেইলে পাঠিয়ে দিয়েছে। অনিকের অনুপস্থিতিতে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ছোট্ট রাইসার উপর। রাইসা এখন হাসপাতালে শুয়ে দিন গুনছে। অনিককে না পেয়ে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। তার সেই মায়াবী চঞ্চলতা এখন বিলীন। সে সারা দিন শুধু তার বাবাইকে খোঁজে। অপরিচিতা ম্যাডাম রাইসার পাশে বসে অঝরে কাঁদছে। রাইসা আজ 2 দিন ধরে কিছু খাচ্ছে না। তার একটা কিডনি অকেজো হওয়ার কারণে শরীর দিন দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো ওষুধ দিতে রাজি হচ্ছে না। মম, তুমি কেন বাবাইকে ডেকে আনছো না? বাবাইকে আমাকে আর ভালোবাসে না? ওকে আমার উপর খুব রাগ করেছে? না মা, বাবাই তো তোমাকে অনেক ভালোবাসে। ও একটু দূরে কাজে গিয়েছে সোনা, খুব দ্রুত ফিরে আসবে। তুমি মিথ্যা বলছো মম। তুমি তো জানো বাবাই ছাড়া আমি ভালো থাকি না। বাবাই না আসলে আমি আর কোনো দিন ওষুধ খাবো না। আমাকে তারাদের দেশে পাঠিয়ে দাও মম, আমি ওখানেই বাবাকে খুঁজবো। অপরিচিতা রাইসার কথা শুনে ডুকরে কেঁদে ওঠে। তিনি পাখির সাহায্য নিয়ে অনেক চেষ্টা করেছেন অনিককে খুঁজে বের করার। পাখিও তার সব যোগাযোগ কাজে লাগিয়েছে, কিন্তু অনিক যেন মাটির নিচে লুকিয়ে আছে। পাখি এখন অনুতপ্ত যে সেও অনেককে ভালোবাসার চাপে ফেলে হয়তো কষ্ট দিয়েছিল। ম্যাডাম, অনেক যদি ফিরে না আসে তবে রাইসাকে বাঁচানো সম্ভব হয়ে পড়বে। ওর রক্তের গ্রুপও ও নেগেটিভ হয়। আমরা কোথাও কিডনি দাতা পাচ্ছি না। আর অপরদিকে অনেকের শোককে মানসিকভাবে শেষ করে দিচ্ছে। পাখি, আমি আমার সর্বস্ব দিয়ে দেব যদি কেউ অনেককে খুঁজে এনে দেয়। আমার মেয়েটার হাসি মুখ দেখার জন্য আমি ভিক্ষুক হতেও রাজি আছি। একদিন অবন্তিকা তার হারানো স্বামীকে খুঁজে ফিরছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে, আর অন্যদিকে অপরিচিতা আর রাইসা অনিককে খুঁজে বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে। কিন্তু অনিক কোথায়? হাসপাতালে রাইসার দেহটা যেন ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছে। রাইসার চোখ দুটো বোঝা, শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। ডক্টররা আশা ছেড়ে দিয়েছে, কারণ রাইসার জীবন প্রদীপ নিভতে শুরু করেছে। অপরিচিতা ম্যাডাম পাগলের মতো রাইসার মাথার কাছে বসে কাঁদছে। এমন সময় কেবিনের দরজার কাছে কার যেন ছায়া পড়ে। সেখানে দাঁড়িয়ে আছে অনিক। রাইসার অবচেতন মন যেন প্রিয় মানুষের ঘ্রাণ পেয়ে মুহূর্তেই সাড়া দেয়। রাইসা খুব কষ্ট করে চোখ মেলে তাকায়। রাইসা, বাবাই, তুমি কি সত্যি এসেছো বাবাই, নাকি আমি স্বপ্ন দেখছি? অনেক দ্রুত এগিয়ে গিয়ে রাইসার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। তার চোখ দিয়ে তখন টুপ টুপ করে পানি পড়ছে। হ্যাঁ মহারানী, তোমার বাবাই ফিরে এসেছে। আমি আর কোথাও যাব না, একদম তোমার কাছেই থাকবো। তুমি আমাকে ছাড়া কেন চলে গিয়েছিলে বাবাই? আমি তো অনেক কেঁদেছি। আমি না থাকলে কি তুমি ভালো থাকতে পারবে? আর ওসব কথা বলো না সোনা, আমি প্রমিস করছি আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে এখন সুস্থ হতে হবে, আমার সাথে আইসক্রিম খেতে যেতে হবে না? অনেকের কথা শুনে রাইসার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। অদ্ভুত এক জাদু বলে রাইসা যেন প্রাণ ফিরে পায়। কিছুক্ষণ পর নার্স এসে রাইসাকে চেক করে অবাক হয়ে যান, কারণ রাইসার পালস রেট আগের থেকে অনেক ভালো। অনেক রাইসাকে খাইয়ে দিয়ে শান্ত করার পর সে ঘুমিয়ে পড়ে। এরপর অনিক আর অপরিচিতা কেবিনের বাইরে হাসপাতালের করিডোরে এসে দাঁড়ায়। অপরিচিতার চোখে তখনও পানি। এই 1 মাস কোথায় ছিলে তুমি অনিক? তুমি কি জানো তোমার জন্য আমাদের উপরে কি ঝড় গিয়েছে? রাইসা প্রায় মারাই যাচ্ছিল। অনেক শান্ত চোখে আকাশের দিকে তাকায়, তারপর হঠাৎ করে অপরিচিতার দিকে ফিরে তাকিয়ে বলে, অপরিচিতা আমাকে কি বিয়ে করবে? আমার মতো এক এতিম ছেলেকে কি তোমার জীবনে ঠাঁই দিবে? অপরিচিতা অনিকের এই আকস্মিক প্রস্তাবে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি অনিক এভাবে সরাসরি কিছু বলবে। তার চোখের পাতা যেন স্থির হয়ে যায়। অনিক, তুমি কিভাবে বলছো এই কথা? অবন্তিকা তোমার স্ত্রী, তার কি হবে? অনিক এক দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ হেসে বলে,
অবন্তিকা আমার কেউ নয় অপরিচিতা। ও আমাকে তিলে তিলে অপমান করেছে, এতিম বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও সজীবকে ভালোবাসে। আমি যেদিন নিখোঁজ হলাম সেদিন থেকে ওর জন্য ডিভোর্স পেপার রেডি করছিলাম। আমি ওর জীবনের সেই কালো অধ্যায়টা মুছে দিতে চাই। আমি চাই না আর কোনোদিন ওর ছায়া আমার উপর পড়ুক। অপরিচিতা চুপ করে থাকে। তার নীরবতা দেখে অনেকের বুকটা অভিমানে ভরে ওঠে। বুঝতে পারছি আমি আসলে তোমার যোগ্য নই। তুমি অনেক বড় লোক আর আমি এক নিরাস্ত্র এতিম। ঠিক আছে, তোমাকে রাজি হতে হবে না। আমি আবারও চলে যাচ্ছি, হয়তো নির্দেশ হয় আমার ভাগ্যে লেখা। অনেক যখন ঘুরে চলে যেতে উদ্যত হয় ঠিক তখনই অপরিচিতা দৌড়ে এসে পিছন থেকে অনেকের হাতটা শক্ত করে চেপে ধরে। অনেক থমকে দাঁড়ায়। অনেক যেও না, আমি রাজি। আমি তোমাকে বিয়ে করতে রাজি। রাইসের জন্য হলেও আমি এই বন্ধনে জড়াতে চাই। আমার মেয়েটার জন্য হলেও তোমাকে আমাদের জীবনে দরকার। ও, তাহলে শুধু রাইসের জন্যই বিয়ে করতে চাও? আমাকে তুমি একটু ভালোবাসো না? অপরিচিতা মাথা নিচু করে অনেকের হাতটা আরো শক্ত করে ধরে। তার গাল বেয়ে তখনও অশ্রু গড়িয়ে পড়ছে। না অনেক, শুধু রাইসের জন্য না। হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। যখন প্রথমবার রাইসার সাথে তোমার খুনসুটি দেখেছিলাম, যখন দেখেছিলাম তুমি আমার মেয়েটাকে পরম মমতায় আগলে রেখেছ, তখন থেকেই তোমার প্রতি এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল। কিন্তু আমি তো একজন বিধবা মা, তাই মুখ ফুটে বলতে পারিনি। আজ বলছি অনেক, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। অনেকের মনে হয় মরুভূমিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া পেল সে। অপরিচিতার সেই সরল স্বীকারোক্তি তার ভিতরের সব ক্ষত যেন মুহূর্তেই সারিয়ে দেয়। অনেক অপরিচিতার চোখে জল মুছিয়ে দেয়। তাহলে আজ থেকে আমরা নতুন করে পথ চলা শুরু করব। অবন্তিকা বা সজীবের মতো মানুষগুলো আমাদের জীবনে আর থাকবে না। আমরা শুধু আমাদের আর রাইসার কথা ভাববো। হ্যাঁ অনেক, আমরা আর রাইসাকে একা হতে দেব না। তুমি পাশে থাকলে আমি সব দুঃখ ভুলে যেতে পারবো। 7 দিন পর রাইসার কিডনি দেওয়া হয়েছে। সে এখন সুস্থ। তবে সে আজ অনেক খুশি, কারণ আজ অনেক তার অপরিচিতার বিয়ে। ছোট্ট রাইসা লাল টুকটুকে একটা ড্রেস পরে খুশিতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। অনেক আজ শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপ দেখছে। পাশে অপরিচিতা শাড়ি পরে গয়না সেজে এক অপূর্ব অপ্সরা হয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কাজে আসার পরই এক ঝোড়ো হাওয়ার মতো প্রবেশ করে অবন্তিকা। তার সাথে তার ফুপুও এসেছে। অবন্তিকার গায়ের কাপড় এলোমেলো, চোখে মুখে পাগলামি আর 1 মাসের কান্নার ছাপ স্পষ্ট। অনেককে বিয়ের সাজে দেখা মাত্রই অবন্তিকা হিতাহিত জ্ঞান হারিয়ে ভিড় ঠেলে এগিয়ে আসে এবং অনেককে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক, আমাকে ক্ষমা করে দাও অনেক। আমি ফিরে এসেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমার সব। চলো অনেক, এই বিয়ে বন্ধ করো। আমরা আমাদের সেই পুরনো বাড়িতে ফিরে যাব। তোমাকে কখনো অপমান করব না। অনেক পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর এক ঝটকায় অবন্তিকাকে নিজে থেকে দূরে সরিয়ে দেয় এবং সজোরে তার গালে একটা চড় বসিয়ে দেয়। চড়ের শব্দে পুরো হল ঘর স্তব্ধ হয়ে যায়। সাবধান অবন্তিকা, আমার পায়ে হাত দেওয়ার সাহস করবেন না। আপনি কোন অধিকারে এখানে এসেছেন? অবন্তিকা গাল চেপে ধরে মেঝেতে বসে পড়ে অঝরে কাঁদতে থাকে। অনেক, আমি ভুল বুঝতে পেরেছি। সজীব আমাকে ধোঁকা দিয়েছে। ও একটা প্রতারক। ও আমার বাবার টাকা চেয়েছিল শুধু। ও আগে থেকেই বিবাহিত ছিল অনেক। আমি খুব একা হয়ে গেছি অনেক। আমাকে প্লিজ অনেক ফিরিয়ে নাও, প্লিজ। অনেক এক বিদ্রুপের হাসি হাসে। তার চোখে তখন কোনো মায়া নেই, আছে কেবল কঠিন বাস্তব। আরে বাহ, সজীব ধোকা দিয়েছে বলে আজ আপনি আপনার এই এতিম বরের কাছে অপশন খুঁজতে এসেছেন? যখন সজীব ছিল তখন আমি ছিলাম আপনার পায়ের জুতার সমান, আপনার ঘৃণার পাত্র। আর আজ যখন সজীব লাথি মেরে বের করে দিয়েছে তখন আমি আবার আপনার কাছে রাজকুমার হয়ে গেলাম। এত সস্তা পাবেন আমাকে আপনি? হ্যাঁ বাবা অনেক, মেয়েটা ভুল করেছে, ওকে একটা সুযোগ দাও। ফোপা, আপনারা ওকে শাসন করেননি বলে আজও এই পর্যায়ে নেমেছে। তো আমাকে মানুষ হিসেবে কোনোদিন সম্মানই দেয়নি। ওর চোখে আমি ছিলাম কেবল একটা এতিম আশ্রিত ছেলে। অনেক পকেট থেকে আগে থেকেই তৈরি করে রাখা ডিভোর্স পেপার বের করে অবন্তিকার মুখের সামনে ছুঁড়ে মারে। এই নিন আপনার কাঙ্ক্ষিত মুক্তি। আপনি তো এইটাই চেয়েছিলেন তাই না? আর সবার সামনে আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি।
আপনার সাথে আমার শৈশব কৈশোর আর নামমাত্র দাম্পত্য জীবনের এখানেই সমাপ্তি। আমি আপনাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। অবন্তিকা ডিভোর্স পেপারগুলো হাতে নিয়ে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। অনেকের এই রূপ সে আগে কখনো দেখেনি। অনেক সবার সামনে অবন্তিকাকে দেখিয়ে বলতে থাকে, শুনুন সবাই, এই নারী আমাকে এতিম বলে ঘর থেকে বের করে দিয়েছিল। আমার ভালোবাসা তাকে স্পর্শ করতে পারেনি, কারণ তার চোখে ছিল সজীবের মোহ। আর সে নিজেই নিঃস্ব হয়ে আমার কাছে এসেছে। কিন্তু অনেক অনেক আর কারো করুণার পাত্র নয় এখন। অপমানে আর লজ্জায় অবন্তিকার এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না। সে ডুকরে কাঁদতে কাঁদতে হলঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। ফুপা ফুপুও মাথা নিচু করে তার পিছন পিছন চলে যান। পরিবেশটা কিছুটা ভারী হয়ে উঠলেও রাইসা দৌড়ে এসে অনেকের হাত ধরে। বাবাই, পচা ম্যাম চলে গেছে, এখন তুমি আর মম বিয়ে করো, আমার খুব ক্ষুধা পেয়েছে। রাইসার কথায় কুমোট ভাবটা কেটে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। অনেক আর অপরিচিতা আজ থেকে আইনত স্বামী স্ত্রী। বাসর ঘরে ফুলের বিছানায় অপরিচিতা বসে আছে। অনেক রুমে ঢুকতেই দেখে রাইসা মাঝখানে বসে আছে। সে কিছুতেই আজ তাদের একা ছাড়বে না। অপরিচিতা লাজুক হাসছে। মহারানী, আপনি এখনো ঘুমাননি? না, আমি তো আজ তোমাদের পাহারাদার। বাবাই, তুমি কি এখন মমকে প্রতিদিন শিউলি ফুলের মালা এনে দেবে? আর মম, তুমি কি বাবাইকে বকা দেবে না তো? অপরিচিতা রাইসাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, না রে মা, তোর বাবাইকে বকা দেওয়ার সাহস কি আমার আছে? ও তো আমার হিরো। বাবাই, একটা কথা শোনো, এখন থেকে আমরা তিনজন একসাথেই থাকবো। আর হ্যাঁ, এরপর যদি ওই মেম আসে তবে আমি আমার খেলনা পিস্তল দিয়ে তাকে গুলি করে দেব। রাইসার কথা শুনে অনেক আর অপরিচিতা হো হো করে হেসে ওঠে। অনেক রাইসাকে কোলে তুলে নেয় এবং অন্য হাতে অপরিচিতার হাতটা শক্ত করে ধরে। অনেকের মনে হয় তার দীর্ঘদিনের এতিম জীবনের অবসান আজ সত্যিই হলো। সে শুধু একজন স্ত্রী পায়নি, পেয়েছে এক ছোট্ট দেবীর মতো কন্যা। শৈশবে সে হারানো সুখগুলো আজ এক নতুন রূপে তার জীবনে ফিরে এসেছে। জানালার বাহিরে চাঁদের আলোয় সারা ঘর ভেসে যাচ্ছে। অনেক বুঝতে পারে জীবনের সব দুঃখের শেষে যে সুখ আসে তা সত্যি অনেক বেশি মধুর হয়।